যেন ছিলাম, এখানে ছিলাম না। তাহলে এত বড় হয়ে গেল কেন? আচ্ছা, ফা এল আই ঠিক আছে তো, সবই তো ঠিক আছে। কি ব্যাপার ভাই? সব তো এটাতে কপি করে নিয়ে যাইতো। আচ্ছা, আমি কি এল আই এর বাইরে লিখছি কিছু? বাইরে লিখি নাই, কি সমস্যা? ওকে, এটা নিয়ে যান। এবার কাজ করছে। আমাদের কি সমস্যা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, বর্ডার থাকুক, সমস্যা নাই, বর্ডার তো উঠে দেওয়ার কিছু নাই। ওকে, এখন ডিফারেন্স দেখেন হচ্ছে, আচ্ছা আই দেওয়া যাবে না, এখানে দিতে হবে স্প্যান। আই দিলে সমস্যা কি? আই তো একই কাজ করে, আই তো ইনলাইন। স্প্যান দিয়ে দেখি, স্প্যান ট্যাগ থাকতে হবে, স্প্যান আই তো একই কাজ করে ভাই, এখন কাজ করছে। ও এখানে আই উল্টা, ওই দেখেন এখনো চলে গেছে আবার। স্প্যান আই একই কাজ করে। ওকে, দেন দেখেন এখানে কি কি জিনিস আছে। এখানে আমাদের ফাইওয়েল আছে, ফাইওয়েল লিখছি। দেন এলআই গুলা, এলআই কোনো ক্লাস নাই মেনলি। ওকে, পাইছি। এলআই তে কোনো ক্লাস নাই, ঠিক আছে। এটা হবে ফা এলআই স্প্যানটা। দেন এটার মধ্যে আইসা হবে আই। আই হইলে এখানে আছে ক্লাস ফা ফা পেপার প্ল্যান। ওকে, পেপার প্ল্যান দিলাম। দেন স্প্যান শেষ, স্প্যান শেষ হওয়ার পরে গিয়ে অ্যাপেল। ওকে, এবার আসছে। একটু ভুল করছিলাম, স্প্যান ট্যাগটা ভিতরে আবার নিতে হইতো, কারণ হচ্ছে আই ট্যাগটা গেন্দাম করতেছিল, উপরে নিচে চলে যাচ্ছিল, ঠিক আছে। তো স্প্যান ট্যাগটা আগে, প্লাস হচ্ছে এটা। তানিল হোসেন, কি অবস্থা? কয়টা বাজে? কিসে? করোনা ইয়া নিয়েছেন নাকি? ভ্যাকসিন নিয়েছিলেন? কি সমস্যা? ওকে, তো হচ্ছে আমরা ফন্টাসমের আইকন হিসেবে আমরা এসে বুলেটগুলো ইউজ করছি, দেখেন ঠিক না। উপরে পেপার প্লেন দিছি, এটা হচ্ছে একটা চেক বক্স, এটা চেক বক্স, এটা রিপ্লেসিং, এটা হচ্ছে ঘুরতেছে। হ্যাঁ, দিলাম তো আপনারটা মাত্র। ওকে, দেন এটা দেখে আসলাম এখানে কি কি আছে। আরো অর্ডার লিস্ট যেটা আছে, অর্ডার লিস্টে আমরা আইকন ইউজ করতে পারি চাইলে। তাহলে ফা ইউএল ছিল, এখন এখানে ফা ইউএলই আছে। ফা ওএল কি আছে নাকি কোনো, দেখি তো। ফা ইউএল তো এখানে ফা ওএল দিয়ে দেখেন আসে কিনা কিছু। ফা ওএল মেবি নাই, এই যে ফা ওএল নাই। সো অর্ডার লিস্টে যখন দিবেন তখন অর্ডার লিস্ট আর কাজ করতেছে না, তখন হচ্ছে আনঅর্ডার লিস্টের মতো গোল 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 হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ঝামেলা, ফা ইউএলই আছে, ফা ওএল বলতে কিছু নাই। সো এখন যখন দিবেন এই যে ফা ইউএল হিসেবে আমরা যখন আইকনের ইয়ে ইউজ করতে পারবো, বোঝা গেল। তো আইকন হিসেবে আমরা চাইলেন চেক বক্স কি নিতে পারবো এখানে লিস্ট আইটেমের মধ্যে। দেখি তো কি কি নেওয়া যায়। ইনপুট টাইপ চেক বক্স, ফর্ম ইনপুট চেক মেবি নেওয়া যাচ্ছে, দেখছেন। কিন্তু ফর্ম ইনপুট চেকটা মেইনলি বুটস্ট্র্যাপে ফর্মের কাজ কি? ফর্ম নাই মেবি, খালি ইনপুট চেক আছে। আমি ভুলে গেছি ক্লাস, ইনপুট চেক মেবি কি ভাই। ওকে দাঁড়ান, ক্লাস বানানো হয় না, যাই হোক সমস্যা নাই। ফর্মস 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 এখানে হচ্ছে চেক মি আউট, ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল, ফর্ম চেক ইনপুট, আমরা উল্টা লিখছি, ফর্ম চেক ইনপুট হবে। ফর্ম ইনপুট চেক লিখছিলাম, আফসোস মনে আছে, ফর্ম নিয়ে অনেকদিন এভাবে কাজ করা হয়নি। ফর্ম চেক ইনপুট, ওকে। হচ্ছে কি আসছে কিছু, এবার আসছে।
ঠিক না? সুন্দর না জিনিসটা? এখানে আপনি চাইলে লিস্ট আইটেম হিসেবে আপনি চেক বক্স এগুলো ইউজ করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ বলেন। এই যে হ্যাঁ ফোকাস হচ্ছে ওকে। দেন হচ্ছে এই ফোকাসটা আনসেট করার জন্য শুধুমাত্র এখানে একটা ইনপুট ট্যাগ, এটা কার ফোকাস হচ্ছে এটা আগে খেয়াল করেন। এটা একটা ইনপুট না, চেক বক্সটা একটা ইনপুট না? সো ইনপুট যদি হয় এখানে হচ্ছে স্টাইল ট্যাগ আমরা আলাদা না নিয়ে এখানে একটা স্টাইল নিয়ে আসি ট্যাগ আর কি, স্টাইল ইন্টারনাল না। দেন হচ্ছে ইনপুট যখন ফোকাস হবে তখন এখন দেখেন বাটনের ক্ষেত্রে মেইনলি হয় এটা বক্স শ্যাডো, ইনপুটের ক্ষেত্রে হয় আউটলাইন, ঠিক আছে? তো আমরা আসলে ওইটা আলাদা আলাদা না করে দুইটা লাইন জাস্ট মাথার মধ্যে ঢুকাই না যে দুইটা লাইন আনসেট করলেই হবে। সো আউটলাইন আনসেট বা 0 করতে পারেন, আর হচ্ছে বক্স শ্যাডো, ঠিক আছে? তো বক্স শ্যাডো আনসেট, ঠিক আছে? এই দুইটা লাইন লিখে দিলেন। দেন আসেন এখানে মাঝে মাঝে ইম্পর্টেন্ট দেওয়া লাগতে পারে, এখানে দেখি ইম্পর্টেন্ট লাগে কিনা। এখানে ইম্পর্টেন্ট লাগতে পারে, ওকে। ইম্পর্টেন্ট দিয়ে আসেন, দুইটা ইম্পর্টেন্ট দেন, কারণ হচ্ছে বুটস্ট্র্যাপ অনেক সময় ইম্পর্টেন্ট দেওয়া থাকে। ইনপুট ফোকাস, হ্যাঁ বাটন ফোকাস। আচ্ছা এটা কাজ করতেছে না কেন? ওকে হ্যাঁ, এখন দেখেন এখন ফোকাসটা নাই, ঠিক না? শুধুমাত্র হচ্ছে ওইটা চেক হচ্ছে আনচেক হচ্ছে, ঠিক না? এখন আপনি চাইলে এখানে আরেকটা কাজ করতে পারেন, বর্ডার রেডিয়াসও বাদ দিয়ে দিতে পারেন। আপনার ইচ্ছা, আপনি কাস্টমাইজ করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন। এখন এখানে দেখাইছি যে এটা করা যায় আর কি, দেখেন গোল করে ফেলছি, চেক বক্স গোল হয়ে গেছে, ঠিক আছে? রেডিও বাটনের মতো চেক বক্স হয়ে গেছে আর কি। তো এটা হচ্ছে করা যাবে। এটা কেমনে করছি, শুধুমাত্র বর্ডার রেডিয়াস 50% করে দিচ্ছি ইনপুটের জন্য, ঠিক আছে? এখন হচ্ছে কালার কি চেঞ্জ করা যাবে? এখানে কি কালার আছে? ফর্ম চেক ইনপুট চেকড যদি হয় দেন ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন রেড, ওকে। আর হচ্ছে দেখেন এখন আমরা এখানে কালারও চেঞ্জ করতে পারবো, আর বর্ডার কালার রেড, ওকে। তো আমরা ইচ্ছে মতো চাইলে এখন চেক করলে, এটা আনচেক করা থাকলে আনচেক করলে কি অবস্থা থাকবে, আনচেক করি। চেক ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা হচ্ছে মেইনলি টিকটা, ঠিক আছে? টিক চিহ্ন যেটা আমরা দেই ওইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে নিচ্ছে, প্লাস হচ্ছে আনচেক আকারে কালার কই, বর্ডার RGBA 0005। তো এটার জন্য এখানে কালার করে দেন রেড, তাহলে হচ্ছে আনচেক অবস্থায় রেড কালারের বর্ডার আছে। কোথায়? ব্যাকগ্রাউন্ড ইমেজ, ওকে আচ্ছা ঠিক আছে। তো এটা দেখার জন্য আচ্ছা লিঙ্ক করে দিয়েছি, দাঁড়ান 1 মিনিট। কী ব্যাপার, ও কন্ট্রোল ছাড়া আমি শিফট চাপ মারছি, ওকে। দেন হচ্ছে এটার কালারটা নিয়ে লাভ নাই, একটা ইমেজ নিয়ে নেন এখান থেকে, এটা ইমেজটা মনে করে নিয়ে নিলাম, +24 +25 কোনটা? আপনি এখান থেকে এক্সপোর্ট করতে পারতেছেন না এটা? আচ্ছা দেখেন ব্যাকগ্রাউন্ড সহকে নিলে একটু নাড়াচাড়ায় দেখবেন যে ইমেজ আসলে আপনি যেটা নিচ্ছেন সেটা ওইটাই কিনা। নাড়া সমস্যা নেই, সব নাড়াই ফেলেন, কোনো সমস্যা নেই, সব নাড়াইয়া যখন ঠিক করবেন এখানে হিস্টোরি বাটনে আইসা জাস্ট এখানে ক্লিক করলে সব আগের মতো হয়ে যাবে। তো হচ্ছে এখানে এইটা যেটা নেবেন আপনি এটা নাড়াবেন যে এটা আসলে এইটাই নিচ্ছেন কিনা। তো হচ্ছে এখন আমার তো শর্টকাট কাজ করতেছে, আপনাদের শর্টকাট কাজ না করে দেন একটা ওয়ে আছে, এটা হচ্ছে লেয়ারে যাবেন, এই দেখেন এটা সিলেক্ট করলে এখানে দেখেন লেয়ারটা সিলেক্টেড আছে, কোনটা সিলেক্টেড, এখানে সিলেক্টেড থাকার কথা একটা, কোনটা? ওকে দাঁড়ান 1 মিনিট দেখতেছি, এই ছবিটা কোনটা যেটা আমার মাথায় দেখছি? আচ্ছা যদি এটা না হয় দেন এখান থেকে হচ্ছে ইমেজে যাবেন,
ঠিক আছে। যদি আপনি লেয়ারে খুঁজে না পান, যদি আপনার নিতে না পারেন, মনে করেন এইটা নেবেন শুধুমাত্র, এই যে নড়তেছে যেটা, এটা নেবেন, তো হচ্ছে এটা নেওয়ার জন্য কি করবেন, এখানে জাস্ট সিলেক্ট, এইটার উপর ক্লিক করবেন, লেয়ার সিলেক্ট হয়েছে, এই যে সিলেক্ট হয়েছে, ঠিক আছে, এটা সিলেক্ট হয়ে গেছে। সো হচ্ছে সিলেক্ট হলে হইলো, না হলে এখানে জাস্ট ক্লিক করলে মনে করেন সিলেক্ট হয়ে গেছে। দেন ইমেজে আসবেন, এই যে ইমেজ মেনুটা অবশ্যই আছে সবার, ইমেজে আসবেন, দেন আসবেন ট্রিম, দেখছেন ট্রিম হলে ট্রান্সপারেন্ট পিক্সেল এটা করতে পারেন। দেন হচ্ছে এখানে আসলে দেন দেখা যায় আসবে যে পুরোটা চলে আসার কথা, দেখি তো। ওকে, ট্রিম হোক, দেখি কি অবস্থা হয়। এটা না হইলে আরো ওয়ে আছে, আপনার এই পিএইচডি অনেক ইমেজ টিমেজ আছে, সো অনেক আমরা সাথে সাথে নেওয়ার জন্য ওয়ে আছে। আচ্ছা কই গেল, ওয়ে আছে, কন্ট্রোল অল্টার এটা, ঠিক আছে, দেখছেন অবস্থা সব চলে গেছে। দেখছেন কি করছি, দেখেন এই যে জিনিসটা আছে, ইমেজটা জাস্ট সিলেক্ট করবেন, কন্ট্রোল অল্টার ক্লিক করবেন, দেন এই চোখ আইকন, যে ইমেজটা আপনি নিতে চাচ্ছেন, এই যে এইটা আমরা নিব না, সো এই আইকনটা যদি সিলেক্ট হয়েছে, দেখেন এই যে সিলেক্ট যখন হয়েছে, তখন এটার উপরে ক্লিক করে জাস্ট এই চোখটার উপরে ক্লিক করবেন, তো সব চলে গেছে, শুধুমাত্র এই ইমেজটা আমার আছে। সো এবার যদি আমি ইমেজ স্ট্রিম দেই, দেন আরো ফাস্ট হবে, ঠিক আছে, কারণ হচ্ছে ওই আশেপাশে সব চলে গেছে, তো ট্রান্সপারেন্ট পিক্সেলগুলো দেখা যাচ্ছে, এর উপরে ভিত্তি করে সাথে সাথে এই দেখেন জুম করে নিয়ে নিছে, ঠিক আছে। CC20, হ্যাঁ একই তো, ফটোশপ তো একই, ফটোশপ কিসে, এক্সডিতে মেবি এভাবে ট্রিম করা হয় না। এক্সডিতে হচ্ছে আপনি যেটা নেবেন ওইটা সিলেক্ট করলে, এখানে দেখেন ফটোশপে একটা জিনিস দেখাই আমি, ফটোশপে হচ্ছে আপনি যখন ট্রিম করতেছেন তখন কিন্তু আশেপাশে কোনো বর্ডার দেখাচ্ছে না, আপনি এখানে সিলেক্ট করতেছেন কিছু দেখাচ্ছেন, কিন্তু ফটোশপ আপনাকে বলতেছে না যে এটা সিলেক্ট হয়েছে এটা সিলেক্ট হয় না, ঠিক না, যতই ক্লিক করেন কোনো বর্ডারটা দেখাবে না। কিন্তু এক্সডিতে আবার এই অসুবিধাটা নাই, কারণ আমি এই সেম জিনিসটা এক্সডিতে ওপেন করি, ওপেন উইথ এক্সডি কই গেল, ওকে এখানে না, আমি সরাসরি এইটা কি নিতে পারতেছেন না, কেন নিতে পারবেন না, ওই কয়টা দেখাইলাম, কতগুলো ওই দেখাইলাম, একটা না একটা তো কাজ করবে, কি বলে দেখতেছি, দাঁড়ান 1 মিনিট, একটা না একটা না একটা তো হবে ভাই, কতগুলো দেখাইলাম, কন্ট্রোল শিফট ইনভার্টার কমা দেখাইলাম, ফাইল এক্সপোর্ট দেখাইলাম, লেয়ার থেকে দেখাইলাম। আপনার লেয়ার কি সিলেক্ট হয় এটা আমার বলেন, লেয়ার সিলেক্ট হয়, ওকে লেয়ার সিলেক্ট হলে তো আরো ইজি হয়ে গেল, এখানে আসেন লেয়ার সিলেক্ট হয়েছে, দেন এখানে কোনটা সিলেক্ট করবেন, এটা না, ওকে এটা সিলেক্ট করছেন না, এটা এসে এই যে লেয়ারটা সিলেক্ট হয়েছে এখানে আসেন, রাইট ক্লিক করেন, উপরে এসে রাইট ক্লিক করলে এরকম মেনু কি আসে দেখেন তো, মেনু আসলে বলেন, এটা আবার এরকম থাকুক, আমি এক্সিটে দেখি আসে। দেন যদি মেনু আসে, দেন এখানে দেখেন খোঁজেন কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি আছে কিনা, আছে, ক্লিক করেন কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি ক্লিক করেন, দেন পিএনজি এক্সপোর্ট হয়ে যাবে, ওই নতুন আর একটা পাই গেছি, ঠিক না। তো একটা না একটা কাজ করবে, অবশ্যই কাজ করবে, একটা করবে নাকি কেমন কথা হলো। ওকে তাইলে হচ্ছে এটা না, এটা না, হ্যাঁ ওই কুইক এক্সপোর্ট নাই, নতুন আগের ভার্সনগুলো নাই, এটা এই জন্য ওটা দেখাই নেই, ওটা আগের ভার্সনগুলো না, নতুন ভার্সনটা আসছে। আচ্ছা ওইখানে আরেকটা অপশন আছে এক্সপোর্ট অ্যাজ, এটা কি কাজ করে দেখেন তো, এক্সপোর্ট অ্যাজ যদি এখানে দেন, দেন আসবে কি, কই গেল মেনুটা সব হারাই গেছে। ওকে এক্সপোর্ট অ্যাজ হচ্ছে এখানে কি পিএনজি, হ্যাঁ এই যে ঠিক আছে, এক্সপোর্ট অ্যাজ দিলে এখানেও পিএনজি সিলেক্ট করতে পারবেন, এই যে পিএনজি জেপিজি জিআইএফ এসভিজি আপনার যা লাগে দিতে পারবেন, এখান থেকে দিতে পারবেন, দেখেন তো দিয়া হয় কিনা, এটা সুবিধা। আমার তো কন্ট্রোল শিফট ইনভার্টার কামার সুবিধা, ওই খোঁজাখুঁজি লাগে না, মাউস ক্লিক লাগে না, আমি এখানে ক্লিক করবো, কন্ট্রোল শিফট ইনভার্টার কমা দিব, ইমেজ এক্সপোর্ট হয়ে যাবে। ওকে দেন হচ্ছে আপনার 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 যেটা সুবিধা হবে সেটা করেন, কি লিখে রাখেন কি বলেন, আচ্ছা ই কমার্স হোম, এটা আমরা এক্সডি তে ওপেন করি, তো হচ্ছে এক্সডি তে ওপেন করলে সুবিধা আছে কি, এটা দেখাই একটু, ওপেন হোক। আচ্ছা সমস্যা কি, আপনি 2x টা বাদ দিয়ে দেবেন, 2x নেবেন না, ফাইলে ঢুকে 2x ডিলিট করে দেবেন, কারণ হচ্ছে আপনি 1x সিলেক্ট করে দিলে ওরা 2x অটোমেটিক্যালি দিয়ে দেয়, দুইটা ইমেজের সাইজে দিয়ে দেয় আপনাকে। আপনার যদি সমস্যা হয় তাহলে অন্য কোনো ফরম্যাটে নেন ইমেজ, ওয়েবের জন্য না নিয়ে ডিজাইনে নেন, তাইলেই তো হয়, ডিজাইনে তো একটা দেওয়ার কথা। আচ্ছা দেখতেছি দাঁড়ান ডিজাইনে কটা দেয়,
কারণ আপনার ইমেজ পাইলেই হইলো, আপনার ওয়েব ফর্ম না অ্যান্ড্রয়েড ফর্ম সেটা তো আমার দেখার দরকার নাই। ওকে, দেন হচ্ছে এক্সডি ফর্ম, জুম হয় না কে রে ভাই, এখন আমার বেশি জুম হয়ে গেছে, কেমন লাগে। আচ্ছা, এখন আমরা মনে করেন এই ইমেজটা নিব, ঠিক না? এই ইমেজটা নেওয়ার জন্য আমরা পিএইচডি দেখে আসছিলাম, ক্লিক করলে কোনো বর্ডার আসে না, কিন্তু এখানে দেখেন এই যে এটা বর্ডার আসছে, মানে কোন লেয়ারটা সিলেক্ট হয়েছে এটা দেখা যাচ্ছে, ঠিক না? সেটা দেখা গেলে এখন হচ্ছে এখানে যদি আমি দেই রাইট ক্লিক যদি করি, দেন রাইট ক্লিক করলে এখান থেকে দেখেন তো কোনো অপশন আছে কিনা শেয়ার করার জন্য, এক্সপোর্ট করার জন্য কোনো শেয়ার আছে এখানে? কিছু নাই, ঠিক না? তো হচ্ছে এখানে কিছু যদি না থাকে দেন আপনাকে করতে হবে কি, এখানে আসবেন ফাইলে, ফাইল বলতে এই যে ভ্যামব্রাগা মেনুতে আর কি, দেন এখানে এসে এক্সপোর্ট সিলেক্টেড, ঠিক আছে? দেন এখানে ডিজাইন আছে, ওয়েব আছে, আইওএস আছে, অ্যান্ড্রয়েড আছে। তো ওয়েবের জন্য আমরা যেদিন করছি এখানে ফরম্যাট চেঞ্জ করতে পারবেন আপনি, ডিজাইনের জন্য দিলে দেখি কি হয়। ডিজাইনের জন্য নিলে আচ্ছা 24, এটা 25ই ছিল না, সেটা নতুন পিএইচডি। ওকে, এখানেই রাখেন। এখানে এক্সপোর্ট করলে ইমেজটা এক্সপোর্ট হয়ে গেছে, ঠিক আছে? ওকে, এক্সপোর্ট আচ্ছা হয়ে গেছে। সো এবার আসেন ক্লাস নাম্বার 25-এ, দেখা যায় কয়টা ইমেজ আসছে, বেশি আসতে পারে, তো একটাই আসছে, ঠিক না? তো একটাই যদি আসছে তাহলে হচ্ছে আমরা ডিজাইনের জন্য নিতে পারবো, সমস্যা নাই। এখানে ডাইমেনশন কত, ডাইমেনশন হচ্ছে 668। হ্যাঁ ওকে, ঠিক আছে। এখন এইটা হচ্ছে কথা, এখানে দুইটা ইমেজ আছে দেখেন, এই ফাইলটা আমরা কাজ করতেছি মেইনলি, ফন্টাসাম যে কোড আছে এইটা এখানে কাজ করতেছি, আর এখানে দুইটা ইমেজ আসছে, বিজি একটা আর হচ্ছে ভেক্টর স্মার্ট অবজেক্ট একটা, দুইটা ইমেজ আসছে, ঠিক না? এই দুইটা ইমেজের যে কোনো একটা। এখন হচ্ছে আমরা যদি সরাসরি ইমেজ হিসেবে ইউজ করি, দেন দেখেন বোর্ড ইমেজ, মনে করি এটা কন্টিনেন্ট নিলাম, এখানে দেখেন এটা, এক মিনিট। সো এখানে একটা মনে করেন কন্টিনেন্ট নিয়ে নিলাম, জাস্ট দুই সাইড থেকে ফাঁকা রাখার জন্য, আর উপর থেকে একটা মার্জিন নিয়ে নিলাম, দেন উপরে একটু ফাঁকা থাকে। তো এবার হচ্ছে একটা ইমেজ ট্যাগ নেবেন, ইমেজ ট্যাগ তো দেখছি আমরা, ঠিক না? আইএমজি ট্যাগ, দেন এসআরসি এর মধ্যে হচ্ছে ইমেজটার লোকেশন। এখন দেখেন তো যে এই যে আমার এইচটিএমএল ফাইলটা, ফন্টসম আইকন ডট এইচটিএমএল, এই ফাইলটা আর এই ইমেজগুলো কি সেম ফোল্ডারে আছে নাকি আলাদা কোনো ফোল্ডার করা আছে? বলেন, সেম ফোল্ডারে আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, সেম ফোল্ডারে যদি থাকে দেন হচ্ছে শুধুমাত্র ইমেজটার নাম লিখে দিলে বাকিটা আসার কথা, ঠিক আছে? এই যে ভেক্টর স্মার্ট অবজেক্ট ডট পিএনজি যদি আমি লিখি, দেন একটা ইমেজের জন্য ক্লাস দিয়ে দিলাম, যেটা হচ্ছে ফুল সাইজের, ওর সাইজ যতটুকু আছে ততটুকু নিবে ইমেজ ফুলেট। হ্যাঁ আচ্ছা, সাবলাইম টেক্সটে সমস্যা হচ্ছে না, সাবলাইম টেক্সটে তাহলে একটা কাজ করি, সাবলাইম টেক্সট ওপেন করি, যেহেতু অনেকেই সাবলাইম ডাবল লাইন। ওকে দাঁড়ান এক মিনিট, ওপেন ওপেন ফটো, এটা তো বলছি, প্রথমেই বলছি, একদম প্রথম দিকে যখন কোড লিখতাম তখনই। ব্র্যাকেটটা আসলে আমি জানি না ব্র্যাকেটে কেমন ই করে। ওকে, দেন সাবলাইম টেক্সটে আমরা দেখেন সাবলাইম টেক্সটে আমরা সেম ফোল্ডারটা ওপেন করছি, ঠিক আছে? এখন হচ্ছে সাবলাইম টেক্সটে, আচ্ছা ব্র্যাকেটে, আচ্ছা শোনেন ব্র্যাকেট হচ্ছে ও তো ব্র্যাকেট, হ্যাঁ কিছু বলতেছেন কেউ? এইচটিএমএল এ আচ্ছা, সেটা সার্চ করে করা যাবে। আমি তো মেনলি সার্চ করে করি। মনে করেন এখানে অনেক আছে এবিসি নামে, ঠিক আছে? যে এবিসি আছে মনে করেন 100টা আছে। এখন এই এবিসি ট্যাগ, যেটা এবিসি যেগুলো আছে অনেকগুলো ট্যাগ, 100 বলতে 200টা হয়ে গেছে, দেখছেন এবিসি ট্যাগ হয়ে গেছে সব। সো এখন আমরা চাচ্ছি কি এবিসি গুলো সব চেঞ্জ করতে। সো এখানে আমি কি করবো, কন্ট্রোল এফ দিলে এখানে ফাইন্ড আসবে, সেখানে এবিসি লিখবেন, এবিসি লেখার পরে রিপ্লেস করবেন কি দিয়ে, মনে করেন ডিএফ দিয়ে রিপ্লেস করবেন। সো
সো এটা ক্লিক করবেন, সব ডিএফ হয়ে যাবে। দেখেন আমি এমনি করি। এখন হচ্ছে ভেরিয়েবল নিয়ে HTML এর মধ্যে ভেরিয়েবল নেওয়া যায়, কি বলছে HTML এর মধ্যে ভেরিয়েবল নেওয়া যাবে না, দেখে আসি দাঁড়ান। প্রোগ্রাম, হ্যাঁ সেটাই, তাহলে হচ্ছে এইভাবে করেন, সার্চ দিয়ে ফাইন্ড করে নিয়ে আসেন, এভাবে রিপ্লেস করে দেন, এভাবে করা যায়। আর ভেরিয়েবল হচ্ছে অন্য অন্য প্রোগ্রামিং এর জন্য, HTML তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, মার্কআপ ল্যাঙ্গুয়েজে কোনো ভেরিয়েবল থাকে না। হ্যাঁ হ্যাঁ সেটাই। আচ্ছা আচ্ছা, হুম, তাইলে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে এইভাবে, যদি আপনি চেঞ্জ করতে চান দেন এখানে এভাবে করা যাবে, ফাইন্ড করে নিয়ে আসতে হবে। ওকে, সাবলাইম টেক্সট শেখার জন্য সমস্যা ছিল, সাবলাইম টেক্সটে আসেন। এবার এইখানে হচ্ছে, আচ্ছা আচ্ছা দেখতেছি দাঁড়ান 1 মিনিট। এটা হচ্ছে এই সাবলাইম টেক্সটে ইমেজটা দেখে আসে, দাঁড়ান। ইমেজ হচ্ছে কেমনে, সাবলাইম টেক্সটে একটা অসুবিধা আছে, এ আপনাকে সাজেস্ট করবে না, ঠিক আছে, আপনার লিখতে হবে। তো হচ্ছে এখানে আইএমজি ট্যাগ দিবেন, আইএমজি ট্যাগ দেওয়ার পরে এখন আইএমজি ট্যাগ আসছে, এসআরসি আসছে। এখন এসআরসির মধ্যে আমরা চাচ্ছি ওই যে bg.png নামের ইমেজটা আছে, মানে সেম ফোল্ডারে আছে, দেখছেন? যদি সেম ফোল্ডারে না থাকতো এটা সামনে আগানো আসতো। তো bg.png টা এসআরসির মধ্যে ঢুকাই দেন, bg.png, ঠিক আছে। ক্লাস দিবেন img fluid, ওকে। দেন হচ্ছে আসেন ফুল সাইজ ইমেজ নেওয়ার জন্য, ওকে। সো ইমেজ চলে আসছে, ঠিক না, এই যে ইমেজ আসছে। তো এটা হচ্ছে ইমেজ এইভাবে। এখন আরেকটা জিনিস ঝামেলা আছে, এটা হচ্ছে মনে করেন এখানে আবার সেম ফোল্ডারে নাই, আচ্ছা ইমেজ নামে একটা ফোল্ডার আছে, দেন ইমেজ ফোল্ডারের মধ্যে ইমেজগুলো আছে, এই bg.png এখানে আছে, মুভ, আর হচ্ছে vector.png, মুভ, ঠিক আছে। ইমেজগুলো আসলে আমরা মেইনলি এভাবেই রাখি, ইমেজ ফোল্ডারের মধ্যে আলাদা, সবগুলো আলাদা আলাদা ফোল্ডার রাখি যাতে খুঁজতে কষ্ট না হয়। সো ইমেজ ফোল্ডারের মধ্যে যদি থাকে এবার আর আসবে না, কেন আসবে না, কারণ আমরা লোকেশন ঠিক মতো দিইনি। সো এবার দেখেন একটা ইমেজ আসছে কিন্তু ভাঙ্গা, মানে এখানে কোনো ইমেজ নাই, এই যে দেখছেন এটা। সো এখানে ভাঙ্গে চলে গেছে ইমেজটা। সো এই ইমেজটা আমরা কেমনে পাবো, এবার দেখেন এখানে bg.png নামে একটা ইমেজ আছে, কিন্তু এখানে কি bg.png এই সেম ফোল্ডারের মধ্যে কোনো ইমেজ আছে bg.png নামে, মানে এই ফন্ট সাম আইকন HTML যে ফাইলটা যেখানে আছে সেখানে কোনো bg.png আছে? তো যদি না থাকে এখানে কি ফোল্ডার আছে এটা আমরা জানি, ইমেজ ফোল্ডারের মধ্যে হচ্ছে আমার ইমেজটা আছে। সো img ফোল্ডার লিখবেন, স্ল্যাশ দিবেন, দেন দেখেন এটার মধ্যে যা আছে মানে সাজেস্ট করতেছে, এই হচ্ছে ভিজুয়াল স্টুডিওর সুবিধা, সাজেস্ট করতেছে। আপনারা যদি সাজেস্ট না নেন bg.png লেখেন, আমি জানি যে ওখানে আমার bg.png নামে ফাইলটা আছে, এই যে ইমেজ ফোল্ডার ওপেন করলে এখানে bg.png দেখা যাবে। সো এইভাবে লোকেশন ধরাই দিলে, লোকেশন যদি ধরাই দেওয়া হয় তাহলে হচ্ছে এখানে রিফ্রেশ দেন, এই যে ইমেজ চলে আসছে, ঠিক আছে। এখন আরেকটা ইমেজ আছে যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ঠিক না, আপাতত এটা বাদ দেন। সো এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য এখানে আসেন বডির মধ্যে। তো বডিতে ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা একটা কাজ করি, বডিতে হাইট দিয়ে আসি আগে, নাহলে তো দেখা যাবে না। 100 VH মনে করেন একদম পুরোপুরি CH কি VH, ঠিক আছে। 100 VH যদি দেই দেন হচ্ছে কি আমার মোটামুটি পুরোটা সাইজ নিয়ে নেবে। তো এখন আমরা কিছু দেই নাই, যদিও বক্সের মধ্যে কিছু নাইও, ঠিক আছে, এখানে শুধুমাত্র লিস্ট আছে আর কিছু নাই। সো একটা কাজ করা যায়, বডির মধ্যে আমরা যদি ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিই, দেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে অ্যাট্রিবিউট আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, দেন লিখতে হবে URL, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ লেখার ক্ষেত্রে লিখতেই হবে। দেন এটা এটা কোনো সময় দিতে পারেন নাও দিতে পারেন, সেটা আপনার ব্যাপার, না দিলেও কাজ করবে। এবারে কথা হচ্ছে CSS-টা তো এখানে নাই, ঠিক না, CSS আমার কি আলাদা কোনো ফাইল আছে? সো আমার CSS-টা মেইনলি এই যে ফাইলটা ফন্ট সাম আইকন যেটা আছে এইটাই আমার এখন বর্তমানে CSS হিসেবে কাজ করতেছে, যেহেতু আমরা ইনলাইন CSS করতেছি, ইন্টারনাল CSS করতেছি। তো এটা যদি CSS হিসেবে কাজ করে, আমি নরমালি img দেন bg.png যেটা দিব, এটা সেটা দিলে অটোমেটিক্যালি আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসবে। ইন্সপেক্টর কাটিয়ে গেল, কি অবস্থা, ইন্সপেক্টর কাটা না, ওকে। দেন হচ্ছে এখানে দেখেন তো এই যে ইমেজকে চলে আসছে ব্যাকগ্রাউন্ড, তো রিপিট হচ্ছে, রিপিটটা আপাতত পরে দেখেন, তো আগে করে আসেন, রিপিট অফ করে আসেন, ব্যাক রিপিট, নো রিপিট, ব্যাক সাইজ কভার, ঠিক আছে। সেন্টার দেওয়া লাগবে না আপাতত, এরকম থাকুক, ফুল স্ক্রিন একটা ইমেজ আসার কথা, ওকে। আচ্ছা ফুল স্ক্রিন একটা ইমেজ আসছে, তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা নিতে পারতেছি, ঠিক না, এভাবে। এখন আরেকটা জিনিস আছে, যদি আমরা ইনলাইন CSS না করি, ইন্টারনাল CSS না করি, আমরা যদি এক্সটার্নাল CSS করি তাহলে কি অবস্থা হবে? তাহলে মনে করেন এখানে আমার একটা, আমরা কেমনে করতাম এটা দিন, ধরেন স্টাইল CSS নামে একটা ফাইল আছে, ওকে, এখানে না, style.css, এখন style.css লিংক করা আছে, সেখানে এসে জাস্ট বসে দেন। এবার কিন্তু কাজ করবে, কেমনে কাজ করবে, কারণ স্টাইল CSS আমার জাস্ট দেখতে হবে প্যারেন্ট ডিরেক্টরি, প্যারেন্ট ফোল্ডারটা জাস্ট দেখবেন যে এইখানে স্টাইল CSS যে ফোল্ডারে আছে, ইমেজ কি ওই সেম ফোল্ডারে আছে কিনা দেখেন তো, সেম অ্যালাইনমেন্ট কি সেম লাইনে আছে কিনা, এই চারটা আছে,
এখন এটা এই পর্যন্ত মোটামুটি সব ঠিক আছে এই পর্যন্ত, কিন্তু ঝামেলা হয়েছে যখন আমরা স্টাইল যে জিনিসটা আছে, সিএসএস যে ফাইলটা আছে, সেই ফাইলটাকে যদি আমরা আলাদা স্টাইল ফোল্ডারে নিয়ে যাই, ঠিক আছে, আমরা এটাই কিন্তু করি মেইনলি স্টাইল ফোল্ডারের মধ্যে স্টাইল ফাইলগুলো, জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো যাতে সহজে সর্ট করা যায়, ঠিক আছে। সো এখন আর কাজ করবে না, দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে গেছে। কেন কাজ করতেছে না? কারণ আমরা এখানে যে লোকেশনটা দিছি img.bg, এখন ও খুঁজতেছে মেইনলি এইখানে স্টাইল ফোল্ডারের মধ্যে img.bg খুঁজতেছে, কিন্তু স্টাইল ফোল্ডারের মধ্যে কোনো img ফোল্ডার আছে যেহেতু নাই। আমার কি কাজ করতে হবে তাইলে? আমার কাজ করতে হবে স্টাইল থেকে এক স্টেপ বাইরে আসতে হবে। তাহলে স্টাইল ফোল্ডার থেকে এক স্টেপ বাইরে আসলে আমি মেইনলি তো এই ফোল্ডারটা আসতেছি, প্যারেন্ট ফোল্ডারটা, ঠিক না? এক স্টেপ বাইরে আসলে স্টাইল থেকে, সো এক স্টেপ বাইরে আসার জন্য আমাকে কী করতে হবে? দুইটা ডট দিতে হবে, দেন স্ল্যাশ। তো দুইটা ডট দিয়ে যখন স্ল্যাশ দিব তখন আমার সিএসএসটা এক স্টেপ বাইরে চলে আসছে। তো এক স্টেপ বাইরে আসলে আমি এখন এই সবগুলো ফাইল অ্যাক্সেস করতে পারবো। তখন যদি ইমেজ বিজি পিএনজি দেন তখন কাজ করবে। ওকে ভাই, আজব 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 কি অবস্থা, ব্যাকগ্রাউন্ড করেছে না, ও সে আইসক্রিম বিক্রি করতেছে মনে হয়। ওকে, ইমেজ ডট পিএনজি ইমেজ পিএনজি, হ্যাঁ এই যে এখন হচ্ছে এখানে আসতেছে না কেন? কারণ হচ্ছে আমার এখানে এই যে সিএসএস ফাইলটা স্টাইল ডট সিএসএস, এখন এই সেম কাহিনীটা সেম এখানেই হচ্ছে। তো এইচটিএমএল যে ফোল্ডার ফাইলটা আছে, এই ফন্ট অফ সাম যে এইচটিএমএল, এ করতেছে কি ওর নিজের ফোল্ডারের মধ্যে স্টাইল ডট সিএসএস নামে ফাইল খুঁজতেছে। আছে কোনো ফাইল এই নামে? ওকে, তাইলে কি করতে হবে? আমার এখানে একটা স্ল্যাশ ধরাইয়া স্টাইল লিখতে হবে। স্টাইলের মধ্যে স্টাইল আছে, সেটা লিখে দিলে বাকিটা হচ্ছে ওরা নিজেরা কাজ করে লিঙ্ক করে যা ইচ্ছে করা দরকার করে এটা নিয়ে আসবে। বোঝা গেল? ব্যাকগ্রাউন্ড ইমেজ বাই ইমেজ কেমনে নেবেন? আচ্ছা, এবার এক্সডিতে কি যেন সমস্যা ছিল কার? এক্সডিতে এক্সপোর্ট করবো কেমনে সেটা না? হ্যাঁ হ্যাঁ, বলেন কি সমস্যা? কি সমস্যা বলেন? হুম, ক্যানট ক্রিয়েট ডকুমেন্ট, শেয়ার দেন তো। স্ক্রিন আসুক, দাঁড়ান। কি রে ভাই, লার্ন হাউ টু ফিক্স দিস ক্যানট ক্রিয়েট ডকুমেন্ট। ওকে ওয়েট করেন তো, আমি গুগল সার্চ করি এক্সডি ক্যান্ট ক্রিয়েট ডকুমেন্ট। ওকে, দেন সলভড এরর। এরর কি 3635? এরর কোডটা কত? ওকে ওয়েট করেন একটু, এখানে কিছু, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, সেটা হচ্ছে কিছু এরর কোড দিয়ে রাখছে এক্সডি নিজেরাই, এক্সডির ওয়েবসাইটে আছে। আই হ্যাভ গন থ্রু দিস ফোরামস। ওকে ধরুন সলভটা দেখি। The title was renamed by the moderator. Hi everyone, sorry to hear that you are unable to open for error. Please start with part 1 Mac Windows and proceed to part 2 if problem. part কই পাবো? বাপরে বাপ, এরা বুট ফাইল এডিট করতে বলতেছে, বাদ দেন। ensure that xd file is up to date, বুঝছেন? প্রথমে বলতেছে যে আপনাকে এনশিওর করতে হবে যে xd ফাইলটা আপডেটেড কিনা। আপনি কই দিয়ে নামাইছেন? ভার্সন কত? আপনারা সেই ডাউনলোড দিছেন, আমি বলি যেটা সেই 300 MB 350 MB ডাউনলোড দিছেন, অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড থেকে ডাউনলোড দিলে কি সমস্যা ছিল? আপডেটেডটা পাইতেন, ঝামেলা হইতো না। কেন ইনস্টল হবে না? কেন ইনস্টল হবে না? এইটা ইনস্টল, এটা কেন হবে না? হ্যাঁ বলেন, মাদি বলেন।
ডাক দিয়ে চলে গেলেন নাকি? আচ্ছা আপনি ট্রাই করেন এক্সডি ওইটা দিয়ে, কি বলো এই ক্রিয়েটিভ ক্লাউড দিয়ে। আপনার তো কালকে লাগবে, কালকে করবেন না? তাহলে কাজ কেন করবেন না? কি করছেন? মেসেজ কে দিছি? ওকে বুঝলাম না নেটের কি সমস্যা। ওকে আর নেট আসে আর যায়। দেখা যাচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে এখন? আচ্ছা দাঁড়ান 1 মিনিট। হোল্ড করেন 1 মিনিট একটু, কিছু ফাইল খুঁজি। এক্সডি করবেন আজকে না? এক্সডি ফাইল দেখি আছে কিনা আমার কাছে। 1 মিনিট। স্যামসাং টেমপ্লেট টু। ওকে ছোটোখাটো একটা এক্সডি ফাইল পাইছি, যদিও ছোটো না, একদমও ছোটো না। এটা হচ্ছে মোটামুটি 5-7 পেজের একটা এক্সডি। তো মোটামুটি আমরা চেষ্টা করি একটা পেজ করা যায় কিনা, দেখি একটা দুটো যে কটা পারি পেজ, ঠিক আছে? সো এতদিন আপনার যেটা এক্সাম্পল হিসেবে দেখাইছে একটা ওয়েবসাইট মনে আছে? গিটহাবের ইয়া দিয়ে আমার গিটহাব রিপোজিটরিতে একটা ফাইল দেখাইতাম না? সো এটা হচ্ছে সেই ফাইলটা, ঠিক আছে? সেই এক্সডি ফাইলটা। সো হচ্ছে এইটা। এখন যদি দেখেন কী কী জিনিস আছে দেখা যাচ্ছে স্ক্রিন। এই যে উপরে একটা মেনু বার আছে, উপরে একটা মেনু বার আছে, নর্মালি মেনু বার একটা। দেন হচ্ছে এটা স্লাইডার না মেনলি, এটা হচ্ছে একটা ব্যানার, ঠিক আছে? এখানে হচ্ছে ওই পিছনে ইমেজ আছে, ঠিক আছে? এই যে নাড়াই সরাই ফেললে নিচে ওভারলে আছে একটা, আর নিচে মেইন ইমেজ, এটা তো ওভারলে নিয়ে আসছি যেটা, ঠিক আছে? সো এটা হচ্ছে অবস্থা এরকম। দেন নিচে কি আছে? নিচে দুইটা ইমেজ আছে, এটা এটা। আর হচ্ছে নিচেটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, যদি ওটা আমরা যদি না পারি সমস্যা নেই, যদি দেওয়া লাগবে না, বা দিলেও দিতে পারেন, ওটা ইজি, সমস্যা নাই। আচ্ছা দেন হচ্ছে এখানে কিছু লিস্ট আছে, লিস্টের মধ্যে এটা আপনার লিস্ট আইটেম হিসেবে আমরা এই কগ, এটা আইকনটার নাম হচ্ছে কগ, ঠিক আছে? এটা এটা আমরা লিস্ট আইটেম হিসেবে ইউজ করতে পারি, আর না হয় হচ্ছে আমরা কলাম দিয়ে আলাদাভাবে ওইভাবে ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই, এটা ইউজ করলেই হলো। ওকে দেন হচ্ছে নিচে আসেন, এখানে কিছু স্লাইডার আছে দেখেন, এই যে যেহেতু নিচে ডট ডট দেখা যাচ্ছে, নিচে ডটগুলো দেখা যাচ্ছে এই যে, তো যখনই ডট পাবো তখনই হবে এটা স্লাইডার, মেনলি এটা স্লাইডার, ঠিক আছে? তারপরে নিচে আসেন, নিচে আসে কার্ড। কার্ডের নিচে দেখেন এখানে একটা হলুদ বার আছে, ঠিক না? আর দেখেন কোনোটা কিন্তু অ্যারো নাই, কোনো অ্যারো আছে কিন্তু এইটা একটা অ্যারো আছে। তার মানে বোঝা যাচ্ছে কি, যখনই আমি হোভার করবো এখানে প্রত্যেকটা কার্ডের উপর যখন হোভার করবো অথবা ক্লিক করবো, তখন হচ্ছে এই জিনিসগুলো দেখা যাবে। ক্লিক করলে তো মেনলি হয় না, হোভারেই হয়। তো হচ্ছে হোভারে এরকম যদি করি তাহলে বটম কিছু একটা আসবে, বা একটা বক্স শ্যাডো টাইপের কিছু আসবে নিচের দিকে, এবং হচ্ছে একটা অ্যারো বাটন দেখা যাবে, এই যে অ্যারো, ঠিক আছে? তোমার আপনাকে দেখাচ্ছে যে এখানে ক্লিক করে সামনে চলে যাও সামথিং, ঠিক আছে? লরিং মিশন, লরিং মিশন। ওকে দেন হচ্ছে এখানে কি, এখানে হচ্ছে গেট ইন টাচ টাইপের একটা ব্যানার, এটা তো কিছু না। দেন নিচে এখানে এইখানে দেখেন, এইখানে ঝামেলা আছে একটু, এখানে জাভাস্ক্রিপ্ট দরকার আছে মাঝে মাঝে একটু। তো আমরা নর্মালি যেমনি করি এমনি করবো, পরে এই প্লাস মাইনাস পরে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করবো, কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে মেইনলি এটা অ্যাকর্ডিয়ন, যখন আমি ক্লিক করবো তখন ওপেন হবে, যখন ক্লিক করবো তখন ক্লোজ হবে, ঠিক আছে? সো আর নিচে হচ্ছে ফুটার, বেশি কিছু একদম বেশি কিছু আছে এখানে। সো বেশি কিছু যদি না থাকে, আচ্ছা এটা ক্লোজ করে দিই, এটা লাগবে না আপাতত আমাদের, যখন লাগবে তখন আনবো না, ঠিক আছে? ওকে দেন হচ্ছে এটা যদি আমরা ট্রাই করি দেন করা যাবে, ঠিক না? সো এটাই শুরু করি আজকে। হ্যাঁ বলেন। হুম হুম
হুম হুম jQuery জাভাস্ক্রিপ্ট সরাসরি সিএসএস দিয়ে মেবি করা যাবে না। যদি করতে চান তাইলে হচ্ছে হ্যাঁ সিএসএস দিয়ে করতে হলে সিএসএস দিয়ে করা যায়, কিন্তু হচ্ছে যেমন অ্যানিমেশন করতে হয় আপনার, ওভার করলে অ্যানিমেশন হবে। আচ্ছা দেন দাঁড়ান দেখি, এটা যদি আমি সার্চ দিই এখানে যে কি যেন বলে সিএসএস ফ্যান্সি হোভার ইফেক্ট, একটু দিলাম আর কি, না ফ্যান্সি ইফেক্ট দিক সমস্যা নাই। ওকে, হোভার ডট সিএসএস গিট হ্যাবের জন্য দিছে একটা ফাইল, এটা কি ডাউনলোড অন গিট হ্যাব, দেখি তো। ওকে দেখেন হোভার করলে এগুলো হচ্ছে কি হচ্ছে, এগুলো অ্যানিমেশন যারা বানায় রাখছে, আপনি শুধুমাত্র ফাইলটা নিয়ে গেলেই হলো। ওকে এই দেখেন এরকম কিছু চাচ্ছেন এই তো, বর্ডারটা এরকম আসবে ঠিক না? ওকে এটা দেখেন রাউন্ড আকার আছে, রেক্ট্যাঙ্গেল আকার আছে, ভালো জিনিস পাইছি আপনাদের জন্য। আইকন ব্যাক, আইকন সামনে চলে যাচ্ছে, আইকন নিচে যাচ্ছে, ওভার হচ্ছে, স্পিন হচ্ছে, খারাপ না। বর্ডার ট্রানজিশন এটা দেখেন, বর্ডার আসতেছে, হলো আসতেছে, হ্যাঁ ট্রিম আসতেছে, রিপল আউট, রিপল ইন, আউট, আউটলাইন ইন, এটা এখানে আসছে, এখানে আছে অবশ্যই আছে, তাইলে এতগুলো যেহেতু আছে। ওকে নিচে আরো ইফেক্ট আছে দেখেন, এই যে শ্যাডো আসতেছে, এগুলো এগুলো তো আমরা করতে পারবো। এই যে উপরে শ্যাডো আসতেছে, বাবল আপ, ওই বাবল রাইট, বাবল বটম, বাবল লেফট, সুন্দর তো, বাবল ফ্লোট, কার্লস, আয় বাপরে পেজ উল্টে যাচ্ছে, ভালো জিনিস পাইছি তো। দাঁড়ান দাঁড়ান, ওকে তাহলে হচ্ছে এখানে কিছু জিনিসপত্র এখানে আছে, এখান থেকে ডাউনলোড করতে পারবে না, না সিডিএন লিঙ্ক আছে? না গিট হ্যাবে টাকা দেওয়া লাগবে না, ডাউনলোড অন গিট হ্যাব, গিট হ্যাব লার্ন লুন। ওকে হচ্ছে এসসিএসএস করা আছে, ওই যে বলছি সরাসরি হোভার সিএসএস বাই মি এ কফি, যদি যারা একটা কফি খাওয়াইতে চান দেন খাওয়াইতে পারেন চাইলে, এখানে একটা লিঙ্ক করা আছে মনে হয়, এই যে বাই মি এ কফি, যেগুলো কমার্শিয়াল, এখান থেকে এই যে ডাউনলোড জিপ করে নিয়ে নিলাম। কিসের কমার্শিয়াল, কার কমার্শিয়াল? কমার্শিয়াল ও হচ্ছে গিটহাবে কমার্শিয়াল আছে না, এগুলো পাবলিক করে দিয়েছে রিজেনারেটেড সিএসএস, এটা হচ্ছে এসসিএসএস লাগবে, সরাসরি সিএসএস দিয়ে হবে না, যেটা বলছিলাম আমি। একদম সরাসরি সিএসএস দিয়ে অ্যানিমেশন দিয়ে করা যাবে, করা যাবে না এমন না, কিন্তু হচ্ছে আপনার বহুত ঝামেলা পোহাইতে হবে। আচ্ছা একটা পাইলাম, দেন অন্য জায়গায় দেখি সিএসএস হোভার বর্ডার ইফেক্ট দিয়ে দেখি, সিএসএনসি বর্ডার হোভার ইফেক্ট সামথিং কিছু একটা। ওকে বর্ডার ইফেক্ট দিলে 28টা সিএসএস বর্ডার অ্যানিমেশন ফ্রি ফ্রন্ট এন্ড। ওকে ঠিক আছে, সিএসএস বর্ডার এক্সাম্পল ওয়ান। ওকে হোভার টু প্লে, ও ফ্রেমড, এটা হচ্ছে ফ্রেম হচ্ছে, কেমনে হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে আসলে, বর্ডার কই? ওকে বাদ, এটা কি? এটা তো অ্যাড, সিএসএস ইজ অসাম। ওকে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট বর্ডার আসতেছে, এটা দেখেন ওভার করলে ওই বোঝা যাচ্ছে কিছু একটা নাড়াচাড়া করতেছে, যাক বাদ। এটা কি? কাস্টম শেপ, একটা নাড়াচাড়া করতেছে, ফ্লুইড, দেখছেন? যদিও ভালো না তেমন, মাউস সরে নিলে ফাস্ট চলে যাচ্ছে অনেক। ওকে দেন হচ্ছে আর কি আছে, রিসাইজ সাম ম্যাজিক। ওকে হোভার করলে রিসাইজ হচ্ছে, এটা করে কি লাভ? ওকে দেন হচ্ছে এটা কি? আচ্ছা এই যে বর্ডার চারপাশ থেকে দৌড়াদৌড়ি করতেছে, দেন হচ্ছে এটা কি? লিকুইড। এখন এগুলো জেকুরি দিয়ে সব করা যাবে, মানে এটা কি হইলো? আমি কিছু করতেছি না, আমি যা সবার করছি এটা ছোট হয়ে গেছে। ওকে সমস্যা নেই। এটা কি? হুম জাভাস্ক্রিপ্ট তো আপনার জন্য কিছু 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 এলিমেন্ট করে রাখছে, এখন আপনার জন্য যে কোয়েরি কেন লাগবে না আমি বলে দাঁড়ান। এখান থেকে যা বুটস্ট্র্যাপের সিডিএন আসেন। ওকে এটা সিডিএন কি ছিল না? ওকে না থাকলে নাই, আমরা নতুন একটা ফাইল নিয়ে আসি। এখানে নিলে বিসিডিএন নিয়ে আসেন, দেন প্রসেস হবে। বিসিডিএন 5
ওকে, দেন দেখেন এখানে কি কি জিনিস আছে। এখানে দুইটা স্ক্রিপ্ট লেখা আছে না, দুইটা জাভাস্ক্রিপ্ট ফাইল। জাভাস্ক্রিপ্ট ফাইল তো আমরা এখনো করি না, যদি এটা যেমন সিএসএস ফাইল আমরা লিঙ্ক করতাম লিঙ্ক ট্যাগ দিয়া, জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করা হয় হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ দিয়া, ঠিক আছে। তো স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে এসআরসির মধ্যে যেটা আছে সেটা হচ্ছে মেইনলি আমার জাভাস্ক্রিপ্টের সোর্স বা লোকেশন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পপার জেএস। এখন পপার জেএসটা কেন লাগতেছে, পপার জেএসটা মেইনলি লাগতেছে, একটা কাজ করেন, এইটা হচ্ছে কপি করে নিয়ে যান এখান থেকে, কপি করে নিয়ে কোনো ব্রাউজারে জাস্ট পেস্ট করে দেন, দেন এই জাভাস্ক্রিপ্টের কোডটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে এসে জাভাস্ক্রিপ্টের কোড, যদিও ডার্ক মোডে আছে এজন্য হয়তো দেখা যাচ্ছে না, জুম করি। এই যে পপার জেএস কোর ভার্সন এটা। তো পপার জেএস হচ্ছে কি ইউজ হিস্ট্রি কিছু লেখাপড়া আছে, এগুলো পড়ার দরকার নেই। সো জাভাস্ক্রিপ্টের বুটস্ট্র্যাপের কিছু জিনিসপত্র যেমন হচ্ছে ন্যাপবার, ড্রপ ডাউন ন্যাপবার আছে না, ক্লিক করলে ন্যাপবার নিচে নামতেছিল, দেন মডেল কাজ করতেছিল, দেন হচ্ছে কি বলে, আচ্ছা মডেল দেখছিলাম আমরা না, অ্যাকর্ডিয়ন কাজ করতেছিল। সেই কোল্যাপস টুল্যাপসের ব্যাপারগুলো যেগুলো ছিল সেগুলো মোটামুটি কন্ট্রোল করে হচ্ছে পপার জেএস, ঠিক আছে। তো পপার জেএস গেল, দেন হচ্ছে নিচেরটা আমাদের খুব ম্যান্ডেটরি কিছু না, এই যে যদি আমরা বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্টগুলো ইউজ করতে না চাই দেন হচ্ছে আমরা এখান থেকে এই দুটো লিঙ্ক উঠাই দিলে হচ্ছে বুটস্ট্র্যাপের বাকি সব কিছুই কাজ করবে, কিন্তু জাভাস্ক্রিপ্টের ইফেক্টগুলো যেমন হচ্ছে কোল্যাপস হবে না, ন্যাপবার ড্রপ ডাউন হবে না, ঠিক আছে, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টে কন্ট্রোল করে। এখন জাভাস্ক্রিপ্ট এখানে দিয়ে দিচ্ছে তার মানে যে ও সব কিছু কন্ট্রোল করতে পারবে বা সব কিছু অ্যানিমেশন আপনাকে দিতে পারবে এমন কিন্তু না। মাঝে মাঝে কিছু জিনিসপত্র আছে যেগুলোর জন্য জেকুইরি অবশ্যই দরকার হবে, ঠিক আছে। জেকুইরি এইভাবেই পপার জেএসটা কেন লাগতেছে বলেন তো, আমার তো জাভাস্ক্রিপ্টই আছে এখানে, তো বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্ট দিয়েই দিছে, ঠিক না। যদি ওইটা বলেন আপনি যে এখানে তো টুইটার বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্টের লিঙ্ক আছে, আবার পপার জেএসটা কেন ইউজ করবো। সো পপার জেএস হচ্ছে এগুলো হচ্ছে বেশিরভাগই বলা হয় ভেন্ডর ফাইল বা হচ্ছে হেল্পার ফাইল, ঠিক আছে। হেল্পার বা ভেন্ডর হিসেবে এরা কাজ করে, এরা কি করে আপনাকে জাস্ট কিছু কিছু অ্যানিমেশন দিতে হেল্প করে, ওরা নিজেরা হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে যেটা কন্ট্রোল করতে পারে না সেটা হয়তো পপার জেএস নিয়ে আসছে, বা পপার জেএস অনেক সময় দেখা যাবে যে আমরা যে অ্যানিমেশন চাচ্ছি সেটা উনি ইয়ে করতে পারতেছে না, তো ওই জন্য আমরা জেকুইরি ইউজ করবো। এখন যেগুলো ইউজ করতেই হবে, আপনার না করলে হবে না এরকম না, আপনি যদি ইউজ না করেন পপার জেএস দেন আপনাকে নিজে কোড লেখা হচ্ছে মেনু বারে কোলাপস টাপস যা আছে ওইটা আপনার করতে হবে, নিজে কোড লেখা, ঠিক আছে। সো এত লাইব্রেরি ফাইল থাকতে আমরা নিজে কেন কোড লিখবো বলেন। বাদ দিছে কে বলছে, যেগুলো অনেক ওল্ড জিনিস, ও মানে পুরনো টুরনো জিনিস, কিন্তু বাদ দেয় না বলতে এখন বর্তমানে রিয়াক্ট টিয়াক্ট আইসা হচ্ছে আরো ভালো ভালো অ্যানিমেশন পাওয়া যাচ্ছে, আরো ভালো ভালো ইফেক্ট পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো আমরা কেন হচ্ছে শুধুই পিছনে জিনিস নিয়ে কাজ করবো। আপনি দেখেন রিয়াক্ট, ওকে রিয়াক্ট রিয়াক্টিভ ডাইস কি রে ভাই, লিখছি রিয়াক্ট, রিয়াক্ট জেএস, হিস্টোরি অফ রিয়াক্ট জেএস যদি দেন দেন শুরু হয়েছে কবে 2011 সালে, ফেসবুক বানাইছে আর কি, ঠিক আছে। কারণ আমরা আগে দেখতাম কি, আগে দেখতাম ফেসবুকের যে মানে ইউআই ছিল, পুরনো টুরনো ইউআই ছিল, এখানে যদি আমি ফেসবুকে যাই দেখেন ফেসবুকের প্রতিটা ইউআই আগে যেগুলো ছিল একঘেয়ে টাইপের একটা জিনিসপত্র ছিল, ঠিক আছে। তো ফেসবুক কি করলো এইগুলো, এখন রিয়াক্টের একটা প্রধান সুবিধা হচ্ছে এই যে এই ফর্মটা যেটা আছে, এই ফর্মটা, এই বাটনটা, এই লেখাটা, এই লেখা, এই লেখা সবগুলো আলাদা আলাদা এলিমেন্ট, এটা আলাদা আলাদাভাবে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা জিনিস। আমরা HTML এ যেভাবে একসাথে একটা পেজের মধ্যে ডিজাইন করতেছি, রিয়াক্ট আসলে কাজটা এরকম হয় না। রিয়াক্ট হচ্ছে প্রত্যেকটা জিনিস আলাদা 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 দেওয়া হয়, যেটার নাম বলা হয় কম্পোনেন্ট রিয়াক্ট, ঠিক আছে। সো এই কম্পোনেন্টগুলো কি করে, এখানে এসে কোনো একভাবে হচ্ছে ওয়েব প্যাক জেএস আছে, দেন হচ্ছে আরও কি আছে, এখানে আমরা সিএসএস যেমন পপার জেএস টিএস ইউজ করছিলাম, তো ওখানে আছে ওয়েব প্যাক আছে, দেন আরও কি জানি নাম আছে ভুলে গেছি আমি। তো এরকম দুই তিনটা জেএস ফাইলে যারা আছে আপনাকে হচ্ছে একটা প্যাকেজ আকারে বানায় দেয়, ওয়েব প্যাকের কাজ হচ্ছে প্যাকেজ বানানো মেইনলি, ঠিক আছে। সো এরকম যদি আমি বলি এখানে হোয়াট ইজ ওয়েব প্যাক বা এরকম কিছু, আরেকটা হচ্ছে ব্যাবল জেএস ওয়েব প্যাক, ঠিক আছে। সো ওয়েব প্যাক জিএস করলে দেখেন ওয়েব প্যাক ইজ মডিউল বান্ডলার, এ হচ্ছে আপনার যত এই যে যেগুলো বলছিলাম যে এইগুলো সব আলাদা 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 মডিউল বা হচ্ছে কম্পোনেন্ট আকারে বানানো হয়, দেন ওয়েব প্যাক জিএস এর কাজ হচ্ছে সেটাকে বান্ডল বানানো একটা, ঠিক আছে। সো ওয়েব প্যাক জিএস এর এইখান থেকে আপনি যে সিডিএন লিঙ্ক নিয়ে যাবেন একটা, মোটামুটি আপনার জানার কোনো দরকার নেই, এখানে সিডিএন লিঙ্ক আছে বা যেরকম কিছু আছে, যেটা কি জাভাস্ক্রিপ্টের ফাইল যা আছে ফর ইউজার্স ইন এ ব্রাউজার, ঠিক আছে। আপনি যখন ব্রাউজারে কাজ করাবেন তখন এই যে দেখেন আপনি যদি বানান যে এইটা একটা আলাদা কম্পোনেন্ট, এটা একটা আলাদা কম্পোনেন্ট, এখন যদি আলাদা আলাদা থাকে এগুলো এক পেজে আনতে হবে না, সিঙ্গেল পেজে। সো সিঙ্গেল পেজে আনার জন্য যে কাজটা করে সেটা হচ্ছে ব্যাবল জেএস আর হচ্ছে ওয়েব প্যাক জেএস। ব্যাবল জেএস এর কাজ কি দাঁড়ান একটা, হোয়াট ইজ ওয়েব প্যাক জেএস দেখছি। সো হোয়াট ইজ ব্যাবল জেএস, ব্যাবল ইন রিয়াক্ট, ঠিক আছে। সো ব্যাবল কি, ব্যাবল ইজ এ জাভাস্ক্রিপ্ট কম্পাইলার দ্যাট ইন্ডিকেটস দ্য অ্যাবিলিটি টু কম্পাইল জেএসএক্স ইনটু রেগুলার জাভাস্ক্রিপ্ট। মানে হচ্ছে ব্যাবলের কাজ কি, আমরা জাভাস্ক্রিপ্টের দুইটা জাভাস্ক্রিপ্ট নিয়ে কথাবার্তা যেটা শুরু করছি বলি, জাভাস্ক্রিপ্টের বর্তমান যেটা আপডেট ভার্সন চলতেছে যেটা হচ্ছে নতুন সেটা হচ্ছে ES6, নাম শুনছেন?
আচ্ছা হ্যাঁ, ES5 ভার্সেস ES6। তো ES5 বলতে আসলে তেমন কিছু ছিলই না ওরকম কিছু, বা আগে যেগুলো আছে আগে মানে ওইভাবে আমরা কাজ করতাম ওটা ছিল ES5 বলতে পারি আমরা, আগের ওল্ড স্টাইল যে জাভাস্ক্রিপ্টগুলো। সো নতুন স্টাইল জাভাস্ক্রিপ্টগুলো মেইনলি হচ্ছে ES6। তো হচ্ছে দেখেন ES5 কি ফিফথ এডিশন অফ ECMAScript, আর হচ্ছে ES6 হচ্ছে এই যে নতুন যে সিক্সথ এডিশন, এটা হচ্ছে ECMAScript 6। ঠিক আছে, 2009 সালে 5 ছিল। 2009 সালের আগে কিন্তু জাভাস্ক্রিপ্ট আমরা ওইভাবে আমরা কি বলে অতটা পপুলার ছিল না। সো আমরা জাভাস্ক্রিপ্ট বলতে যেটা চিনি, আমরা নর্মালি জাভাস্ক্রিপ্ট বলতে যেটা চিনি ওটা মেইনলি বলা হয় ES5 প্লাস আগের পরে কিছু জিনিসপত্র আছে। আর এখানে ES6 2015 সালে প্রথম আসছে ES6, যদি আমরা এখনো ES6 ততটা ইউজ করি না, আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে নর্মাল কোর জাভাস্ক্রিপ্ট যেটা আছে ওইটাই। তো কোর বলতে ES5 কি বোঝানো হয়। ওকে, দেন হচ্ছে ES5 ES6 এখন হচ্ছে আমরা যে এই মাত্র যে কথাটা বললাম যে আমরা এখনো কোর ইউজ করি। সো সমস্যা হচ্ছে কি রিয়াক্ট জিনিসটা টোটালি হচ্ছে ES6 এর উপর ডিপেন্ড করে, ES6 দিয়ে করা। সো সমস্যা হচ্ছে অনেক ধরনের ব্রাউজার আছে, যেমন উদাহরণ হিসেবে ধরেন যারা আছে কি বলে ইন্টারনেট এক্সপ্লোরার আছে, ওইদিকে সাফারি আছে, এরা হচ্ছে ES6 এর অনেক কিছু সাপোর্টই করে না। ঠিক আছে, এখন সাপোর্ট যদি না করে, আপনি এত কষ্ট করে একটা ওয়েবসাইট বানালেন, মনে করেন ফেসবুকের মতো একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট যদি এখন বিভিন্ন ধরনের ব্রাউজার সাপোর্ট না করে তাহলে কি অবস্থা হবে বলেন তো। মানে ফেসবুক একটা টেকনোলজি বানানো, ফেসবুক নিজে বানাইছে এটা, রিয়াক্টটা নিজে বানাই আছে নিজেদের জন্য, বা ওরা বাজারে ছাড়া দিছে ইউজ করো এই জন্য। কিন্তু আপনার সমস্যা হচ্ছে বিভিন্ন ধরনের ব্রাউজার সাপোর্টই করতেছে না, তাহলে ফেসবুক কি ওরকম কেউ চালাবে আর ইয়ে দিয়া? আস্তে আস্তে ইউজার কমতে থাকবে, বা হচ্ছে বলবো যে কি অবস্থা, কি বানাইছে রিয়াক্ট, এটা তো অ্যাডপ্ট করা যাবে না, এটা তো ইউজ করা যাচ্ছে না, ঠিক না। সো এই জন্য ওখানে ইউজ করা হয় babel.js। তাহলে babel.js এর কাজ হচ্ছে আপনার ES6 এর যে ফাইলগুলো আছে, ES6 এর যে ইয়েগুলো আছে সেগুলোকে মেইনলি কোর জাভাস্ক্রিপ্টে নিয়ে যাওয়া, কনভার্ট করে নিয়ে যাওয়া, এটা হচ্ছে babel-এর কাজ। তাহলে এই দুইটা জিনিস মেইনলি লাগে হচ্ছে আমার রিয়াক্ট করার জন্য, এক হচ্ছে কি কি webpack.js আর একটা হচ্ছে babel.js। ঠিক আছে, এই ছিল রিয়াক্ট। না এক না, ওকে, দাঁড়ান হচ্ছে jQuery ভার্সেস রিয়াক্ট। ওকে, দেখেন jQuery ভার্সেস রিয়াক্ট। হ্যাঁ, jQuery দেখেন, jQuery রিয়াক্ট দুইটাই হচ্ছে ফ্রেমওয়ার্ক না, কিন্তু দুইটা একটা ফ্রেমওয়ার্ক না। ঠিক আছে, ফ্রেমওয়ার্ক বলতে কি বোঝানো হয়, প্রথম দিকে আমরা দেখছিলাম যে ফ্রেমওয়ার্ক কি লাইব্রেরি, হ্যাঁ দুইটাই লাইব্রেরি। ঠিক আছে, দেখেন jQuery এন্ড রিয়াক্ট বোথ আর ভেরি পপুলার জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, দুইটাই লাইব্রেরি, দুইটাই পপুলার। jQuery একসময় বাজার কাঁপাই গেছে, jQuery দিয়ে দেখা যাচ্ছে যে নর্মাল জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা যেসব ইফেক্ট দিতে পারতেছি না, jQuery দিয়ে খুব সহজে আমরা ওইসব অ্যানিমেশন ইউজ করতেছি। ঠিক আছে, সো jQuery একসময় বাজার কাঁপাই গেছে, কিন্তু এখন কথা হচ্ছে জাভাস্ক্রিপ্টে যখন ওই সেম কাজগুলা বা ওর থেকে আরো বেশি কাজগুলো যখন রিয়াক্টে আমরা করতে পারতেছি। কি ব্যাপার? ও, start your degree or diploma now, want to know more, let us know how can help you। ডিপ্লোমা কই দিয়ে করবো, এটা কোন ওয়েবসাইট? upgrad.com। কি রে ভাই আমার ডিপ্লোমা অফার করতেছে। আচ্ছা, jQuery এর রিয়াক্ট কি হয়েছে দেখেন, যখন আমি দেখতেছি যে একই জিনিস, মনে করেন আপনি এক জায়গায় হচ্ছে নর্মালি ভাত পাচ্ছেন, ওই সেম টাইপের সেম বাজেটে অন্য এক জায়গায় আপনি বিরিয়ানি পাচ্ছেন, আপনি কি ভাত খাবেন? সো সেম কাহিনীটা এখানে হচ্ছে, আপনি jQuery দিয়ে যে কাজগুলো করতে পারতেছেন রিয়াক্ট দিয়ে ওই কাজগুলো প্লাস আরো বেশি কাজ করতে পারতেছেন। ঠিক আছে, সেম টাইপের সবকিছু সেম, সবকিছু মোটামুটি সব কষ্ট সেম, সব শেখার ঝামেলা সেম। তো এই জন্য হচ্ছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোয়েরিটা অনেক আগের ওল্ড ফ্যাশন মডেল। দেখেন আপনাদের যদি হিস্টোরি অফ jQuery দেখি, হিস্টোরি অফ jQuery দেখেন, এটা হচ্ছে 2006 সালে। ঠিক আছে, 2006, যেটা হচ্ছে কি মোটামুটি আরো অনেক বছর আগে। টেকনোলজি চেঞ্জ হতে খুব বেশি দিন লাগে না, সেখানে 2006 থেকে শুরু হয়েছে, আর রিয়াক্ট আসছে 2011 সালে। এখন মানুষের নতুন টেকনোলজি অ্যাডপ্ট করবেই, স্বাভাবিক, ঠিক না? কারণ হচ্ছে আগের যেসব 2006 সালে যেসব জিনিসপত্র ছিল, আপনি jQuery স্ক্রিপ্টে যান দেখবেন বেশিরভাগ স্ক্রিপ্টই ডেভেলপ করা হয়েছে 4 বছর 5 বছর 6 বছর আগে, মানে নতুন কোনো আপডেট নাই। ঠিক আছে, ওই ওল্ড মডেল কি বলে অ্যানিমেশনগুলো সব ওল্ড, কিন্তু jQuery অনেক ইজি। ঠিক আছে, jQuery আপনার শুধুমাত্র সিডিএন ইউজ করে 2-3 লাইন কোড লিখলে আমরা মোটামুটি একটা অ্যানিমেশন বানাই ফেলতে পারবো। তো আমরা jQuery দেখবো এখানে, প্লাস যদি টাইম পাই রিয়াক্ট নিয়ে হালকা পাতলা কিছু কথাবার্তা হবে। ঠিক আছে, দুইটাই দেখবো, এখানে জাস্ট ডিফারেন্সটা জানেন। আর সব আলাদা ফাইল, সব শুধুমাত্র এই যে আমি উদাহরণ হিসেবে যেটা বলছিলাম যে এইটা আলাদা ফাইল, এইটা একটা ফাইল, এইটা একটা ফাইল, এইটা একটা ফাইল না, এগুলো কম্পোনেন্ট বা মডিউল বলা হয়। তো এগুলো হচ্ছে কি প্রত্যেকটা, হ্যাঁ, আর এই মডিউলগুলো একসাথে করার জন্য মেইনলি কাজ করে ওয়েব প্যাক। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্যাকেজ বানাই দেয়। আর হচ্ছে ওয়েব প্যাক বানানোর পরে বা আগে যেটা হচ্ছে ওয়েব প্যাকের ওইখানে ES6 এর যে ফাইলগুলো আছে, দেখা গেল আমার ইন্টারনেট এক্সপ্লোরার এখানে নাই, যদিও ইন্টারনেট এক্সপ্লোরার হচ্ছে এগুলো সাপোর্ট করবে না, ES6 সাপোর্ট করে না। ঠিক আছে, ব্রাউজার্স that does বানান কি ES6। ওকে,
তো এফ সিক্স কি কাজ করে না, সাপোর্ট করে কে জাভাস্ক্রিপ্ট, ক্রোম ব্রাউজার ভার্সন 4, ক্রোম ব্রাউজার ভার্সন 41 ডাজন্ট সাপোর্ট, মানে ক্রোম সাপোর্ট করে না, বুঝলেন অবস্থা। ক্রোমের যে আগের ভার্সনগুলো, বর্তমানে আমরা কোন ভার্সন ইউজ করতেছি আমি নিজেও জানি না, ঠিক আছে। এটা হচ্ছে ES6 ব্রাউজার কম্প্যাটিবিলিটি টেস্টিং অফ জাভাস্ক্রিপ্ট ES6 ক্লাস। তো হচ্ছে কি ES6 এর জন্য এখানে কিছু লিস্ট দেওয়া আছে, এই যে গুগল ক্রোমের আগের ভার্সনগুলো যেগুলো এটা সাপোর্ট করে না। মজিলা ফায়ারফক্সের হচ্ছে ভার্সন 2, মজিলা ফায়ারফক্স ভার্সন 44 ডাজ নট সাপোর্ট জাভাস্ক্রিপ্ট ES6। ইন্টারনেট এক্সপ্লোরার 6 থেকে 11 পর্যন্ত সাপোর্ট করে না, বর্তমানে মানে 11 চলে, 11 না 12 চলে। সাফারি সাপোর্ট করে না, মাইক্রোসফট এজ এ তো হচ্ছে আদিম যুগের জিনিস, হচ্ছে 12 ভার্সন 12 সাপোর্ট করে না, ভার্সন 18 সাপোর্ট, শুধুমাত্র ভার্সন 18 মনে সাপোর্ট করে। অপেরা কি করে, অপেরা হচ্ছে এগুলো সাপোর্ট করে না। তো হচ্ছে দেখেন প্রত্যেকটা ব্রাউজারের আগের যে ওল্ড ভার্সনগুলো আছে তারা সাপোর্ট করে না। এখন আপনি যদি উইন্ডোজ 10 চালান দেন আপনি হচ্ছে আপডেট ভার্সন ইউজ করতেই পারেন, ঠিক আছে। কিন্তু উইন্ডোজ 7, উইন্ডোজ 8, 8.1 যারা ইউজ করে, এখনও অনেকে আছে না ইউজ করে, দেন এক্সপি ইউজ করে, এখন বর্তমানে এক্সপি ইউজ করে। তো এক্সপি যারা ইউজ করে তারা হচ্ছে, তারা কি এই গুগল ক্রোমের আপডেট ভার্সন ইউজ করতে ইনস্টল করতে পারবে বলেন? আচ্ছা, যদি না করতে পারে দেন তাদের জন্য আসলে ES6 তাহলে কি এরা করবে না, ES6 বা তারা রিঅ্যাক্ট করবে না। তো হচ্ছে ওই জিনিসগুলা কোর, দেখেন সব ধরনের ব্রাউজার কিন্তু জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করে, সব ধরনের ব্রাউজার, সেটা হচ্ছে ES6 সাপোর্ট না করেও কিন্তু ES5 সাপোর্ট করে। ES5 বা জাভাস্ক্রিপ্ট, কোর জাভাস্ক্রিপ্ট বলা হয় এটাকে, সেটা সাপোর্ট করে। সো আমরা যদি কোনোভাবে ES6টাকে কনভার্ট করে একটা কোর জাভাস্ক্রিপ্ট বানাই ফেলতে পারি, তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ব্রাউজারে আমি ওই ব্রাউজারে ওই ওয়েবসাইটে চালাতে পারতেছি, ঠিক না? কোনোভাবে যদি আমরা বানাতে পারি, তাহলে হচ্ছে এই কনভার্সন বা কনভার্টার সিস্টেমটা সেটা করা হয় হচ্ছে বেবল জেস দিয়া, ঠিক আছে। ওকে, আপনি এইটা চাইছিলেন না আইজুল ভাই? এরকম কিছু দুই সাইড থেকে আসবে, দুই সাইড থেকে আসবে, চারদিক থেকে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুঁজবো না, আমি নিজেও করি না এখন এরকম কিছু, ঠিক আছে। আচ্ছা যাই হোক, রিয়াক্ট নিয়ে মোটামুটি গেল। এখন বলা হয়েছে, আপনি প্রশ্ন করছিলেন, যেটা এত কথা বলার মেইন প্রশ্ন হচ্ছিল রিয়াক্ট জেএস আমরা jQuery আমরা কেন ইউজ করতেছি এখনো, ঠিক না? সো হচ্ছে আমাদের জন্য নর্মালি এখন দেখেন আপনাদের এলইডিপিতে jQuery শেখানো হয়, কারণ হচ্ছে আপনাদের টাইম অনেক কম, ঠিক আছে। রিয়াক্ট নিয়ে বেসিক ধারণা শুরু করতে করতে আমার মনে হয় না আমি সামনে যে একটা ক্লাস আছে আমি রিয়াক্ট শেষ করতে পারবো এই কয়দিনে, ঠিক আছে। সো হচ্ছে jQueryটা আমাদের মেইনলি টাইম লাগবে হচ্ছে 2 থেকে 3 দিন, এত লাগবে না। আমরা প্রথম দিন যখন 2-1টা কাজ করবো jQuery দিয়ে, তখন দেখা গেল যে আস্তে আস্তে আপনার আইডিয়া চলে আসছে, কই দিয়ে সিডিএন আসবেন আর jQuery স্ক্রিপ্ট ওয়েবসাইটে দিয়েই দিছি। তো হচ্ছে ওখান থেকে কিছু স্ক্রিপ্ট আইন না, ওখানে গাইডলাইন সহ দেওয়া আছে, আপনারা নিজেরাই ইউজ করতে পারবেন, ঠিক আছে। আর একটা ওয়েবসাইটে খুব বেশি অ্যানিমেশন যে লাগে তাও কিন্তু না, একদম যে খুব বেশি অ্যানিমেশন লাগবে, ঠিক আছে। আর বিভিন্ন ধরনের ইফেক্ট আছে যে কোনো ধরনের, যেমন মনে করেন আমরা একটা বাটন ওয়েবসাইট বানাইলাম, দেখি ওকে, মনে করেন এই যে সাজেদের ওয়েবসাইটে বলে এই যে বাটনটা আছে শপ নাও, সো এখানে ক্লিক করলে দেখা গেল দেখেন একটা ইফেক্ট আসছে। সো এই ছোটোখাটো ইফেক্টগুলোর জন্য আমরা মেইনলি jQuery বা jQuery লাগে না, তখন আমরা কোর জাভাস্ক্রিপ্ট কোড যদি পারি তো কোর জাভাস্ক্রিপ্ট করে ফেলতে হবে, সেখানে ডম ম্যানেজমেন্ট বা ওই টাইপের বড় সড়ো কিছু জিনিস আমাদের দরকারই হবে না, ঠিক আছে। কারণ আমার বেশিরভাগ জিনিস এই যে দেখেন অবস্থা, এই যে স্লাইডার টালাইডার যা আছে এগুলো আমরা সরাসরি প্লাগ ইন ইউজ করতে পারবো। এখন রিয়াক্টে যদি করতে চান সেক্ষেত্রে হয়তো আপনি এভাবে ভালো রিসার্চ পাবেন না, বা হচ্ছে রিসার্চ পাইলেও সেটা হচ্ছে এভাবে প্লাগ ইন আকারে পাবেন না, আপনার নিজের কোড লিখে নিতে হবে, ঠিক আছে। সো এই জন্য মানুষ হচ্ছে নিজের কষ্টটা কমানোর জন্য, নিজের টাইমটা কমানোর জন্য হচ্ছে এখনও jQuery ইউজ করতেছে। অবশ্য যারা হচ্ছে শুধুমাত্র ফ্রন্ট এন্ড ডিজাইনার আছে, HTML CSS যারা করতেছে, তারা মেইনলি এখন বেশিরভাগই দেখতেছেন যে রিয়াক্টের দিকে মুভ করতেছে, ঠিক আছে। আস্তে 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 মুভ করতেছে, কেন? কারণ হচ্ছে নাহলে আপনি বাদ পাবেন না কদিন পরে। কারণ jQuery স্ক্রিপ্ট এখনও মানুষ অ্যাডপ্ট কেন করতেছে আমি নিজেও জানি না, অ্যাডপ্ট করতেছে, কিন্তু তার মানে এই না যে আর কত বছর অ্যাডপ্ট করতে হবে, কারণ রিয়াক্ট আস্তে আস্তে উপরে উঠে আসছে, দেন ফ্ল্যাটার আসতেছে, ফ্ল্যাটার দিয়ে এখন ওয়েব অ্যাপও বানানো যায়। সো ফ্ল্যাটার তো মনে করেন রিয়াক্টেরও বাদ মারি দিতে পারবে এমন অবস্থা। দেখেন ফ্ল্যাটার যদি আমি বলি, ফ্ল্যাটার নাম শুনছেন? ওকে, সো ফ্ল্যাটার দিয়ে হচ্ছে মেইনলি ফ্ল্যাটার ওয়েব যদি দেখি, হ্যাঁ এটাই হট টেকনোলজি। কেন হবে না বলেন? আপনি একই কোড দিয়ে আপনি সিঙ্গেল একটা কোড লিখবেন, সেই কোড দিয়ে আপনার মেইনলি এই দেখেন অবস্থা, ওয়েবও চলে আসছে অবস্থা দেখেন, ওয়েব ভার্সনে চলে আসছে, উইন্ডোজ ভার্সন আসছে কয়েকদিন আগে। সো মেইনলি এটা বের হয়েছিল যখন রিলিজ হয়েছিল, তখন কাজ করতো কি, তখন কাজ হচ্ছিল যে সেম কোড দিয়ে আপনি সেম কোড লিখবেন, একবারই কোড লিখবেন, সেটা যে দুইটা দুইটা অপারেটিং সিস্টেমের জন্য আপনি অ্যাপ বানাতে পারবেন। সেটা একটা হচ্ছে অপারেটিং সিস্টেম বলতে দুইটা আলাদা জিনিস একদম, অ্যান্ড্রয়েড একটা, iOS একটা। যেখানে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ বানানোর জন্য জাভা অথবা হচ্ছে কটলিন দরকার ছিল আগে, ঠিক আছে, এই ছিল। আর iOS এর জন্য ছিল যেটা ছিল সুইফট, এই দুটো ল্যাঙ্গুয়েজ ছিল। কিন্তু বর্তমানে হচ্ছে এই ফ্লাটার আসার কারণে আপনি সেম টাইপের কোড দিয়ে হচ্ছে আপনি বানাই ফেলতে পারবেন। মানে কি বানাইতে পারবেন, দুইটা আলাদা সফটওয়্যার আছে। দেখি আমার মনে হয় ফ্লাটার কিছু অল্প কিছু কাজ করা আছে, দেখা যাক আছে কিনা। ফ্লাটার ডেভেলপমেন্ট, হ্যাঁ ডার্ক শিখতে হবে, ক্রসফেড এখানে হচ্ছে এসআরসি কই। আচ্ছা দেখেন
আচ্ছা, না 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 না, এগুলো কিছু দরকার নেই। এখন দেখেন এগুলো মোটামুটি সব ফ্লাটার দিয়ে করা, আমি মোটামুটি হালকা পাতলা কিছু করছিলাম। সো হচ্ছে ফ্লাটার লগ ইন পেজ যদি আমি এখানে ইউজ করি, দেখেন এটা তো একটা লগ ইন পেজ, সিঙ্গেল একটা লগ ইন পেজ, ঠিক আছে। সো এটা হচ্ছে কি মেইনলি এই দেখেন অ্যান্ড্রয়েড একটা ফোল্ডার আছে, আইওএস একটা ফোল্ডার আছে, ঠিক না? অ্যান্ড্রয়েডের জন্য সব ফাইলগুলো এখানে তৈরি হয়েছে, আইওএসের জন্য সব ফাইলগুলো এখানে তৈরি হয়েছে, বুঝছেন? এই বিল্ডের মধ্যে গেলে এখানে অ্যাপ, এই কটলিনও আছে, আপনি কটলিন সাপোর্ট যদি চান এখানে কটলিন সাপোর্টও করতে পারবেন। এখানে হচ্ছে কটলিন, অক্টোপাস, জেনারেটেড, ইন্টারমিডিয়েট, এগুলো কিছু ফাইলটার আছে। আচ্ছা দাঁড়ান দেখি আমার এখানে ইনস্টল করা আছে কিনা, আমার ফোনে কোনো অ্যাপ ইনস্টল করা আছে কিনা, দেন দেখা যাক। একদম সেম, একদম সেম। ফ্লাটার অ্যাপ মনে হয় নাই, ফোনে ইনস্টল করা নাই আমার। ওকে, ফ্লাটার অ্যাপ হচ্ছে এখানে কিছু জিনিসপত্র আগে বানাইছিলাম, যেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে কই গেল, সিম্পল ক্যালকুলেটর আছে, এগুলো নর্মাল। এই যে করোনা ইনফো, এটা হচ্ছে মোটামুটি আমার সবচেয়ে বড় প্রজেক্ট ছিল। এটা ছিল ফ্লাটার দিয়ে বানানো, দুইটা অ্যান্ড্রয়েড এবং আইওএস দুইটার জন্যই বানানো ছিল। এটা কাজ কি ছিল, এটা হচ্ছে প্রতি 10 সেকেন্ড পর পরে অটোমেটিক্যালি আপডেট নেবে, আর হচ্ছে পৃথিবীতে যতগুলো দেশ আছে সব দেশের করোনা ইনফরমেশন আপনার, মানে কোন দেশে কজন আক্রান্ত হয়েছে, কজন মারা গেছে, সব কিছু এখানে দেখা যাবে। যদি ফোনে ইনস্টল করা নাই, আমি ইনস্টল করে আপনাদের দেখাবো না পরে, ঠিক আছে? তো এটা ছিল হচ্ছে ফ্লাটার দেওয়া যায়, হ্যাঁ। ওকে, কোড লিখছিলাম অ্যান্ড্রয়েড স্টুডিওতে, কিন্তু এখন ওপেন করতে হবে অ্যান্ড্রয়েড স্টুডিও নাই, উইন্ডোজ দেওয়ার পরে সব চলে গেছে অ্যান্ড্রয়েড স্টুডিওতে। বা হচ্ছে এটা, আচ্ছা একটা কাজ করে দাঁড়ান, এটা হচ্ছে এখানে ওপেন করা যাবে, করোনা ইনফো তো এখানেই সাপোর্ট করবে। এখানে যদি আমার ডার্ট ইনস্টল করা নাই, ওকে। আমার কথা শোনা যাচ্ছে না? ওকে, নেট সমস্যা হয়েছিল মনে হয়। আচ্ছা দেখেন এখানে হচ্ছে কি এই যে এই জিনিসটা, এটার নাম কি, ভিজুয়াল স্টুডিও কোড। এই জিনিসটা এত ভালো লাগে কারণ হচ্ছে এখানে কিছু জিনিসপত্র আছে, যে কিছু এক্সটেনশন আছে। আপনি যদি এখানে ডার্ট করতে চান, দেন ডার্ট আপনি এখানে জাস্ট সার্চ দিলে, এই যে ডার্ট ইনস্টল করা নাই, জাস্ট এখান থেকে ডার্টটা ইনস্টল করে নিলে আপনি এখান থেকে ফ্লাটার রান করতে পারবেন, ঠিক আছে? এই যে, এক মিনিট দাঁড়ান, এখানে ডার্ট আসবে, দেন এখানে কিছু ফ্লাটার আছে, ফ্লাটার এগুলো ইনস্টল করে নিতে হবে যদি ফ্লাটার করেন। যদি ফ্লাটার নিয়ে কথাবার্তা বলা উচিত ছিল না, ওয়েবের মধ্যে ফ্লাটার নিয়ে আসছি। সো হচ্ছে কি এখানে ফ্লাটারটা এগুলো ইনস্টল করলে দেখেন এখান থেকে ফাইল ওপেন করে আপনি এখান থেকে কাজ করতে পারবেন। অ্যান্ড্রয়েড স্টুডিও বা বাইরে কোনো আইডি দরকার হবে না। তো ফ্লাটার নিয়ে কথা বলার মেইন উদ্দেশ্য ছিল কি, হট টেকনোলজি, যেটা ওই আজল ভাই প্রশ্ন করছিলেন, দিয়েছে কি? ওকে, ফোন চার্জ 30% কিছুক্ষণ আছি আমি, ওকে। না এখন আপাতত হচ্ছে ওয়েব ভার্সন মেবি বেশি দিন হয়নি ছাড়ছে, এই যে থিমিং, ওয়াইজেট, এগুলো ফ্রেমওয়ার্ক, ডাট ব্রাউজার, সি সি প্লাস প্লাস, যে সিজন, এগুলো মেবি নতুন আসতেছে। মানে এখন পর্যন্ত রিলিজ হয়েছে কিনা আমি সেটা জানি না, কয়েকদিন আগে উইন্ডোজ রিলিজ হয়েছে এটা জানি আমি, ঠিক আছে? জাস্ট এটা হচ্ছে, হুম হুম হুম, ডার্ট মোটামুটি। আচ্ছা আপনার যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কোনো ধারণা থাকে, দেন আমার মনে হয় না ডার্ট শিখতে খুব একটা টাইম লাগবে। যারা জাভা পারেন অনেকে দেখলাম জাভা কোড করতেছেন, ঠিক আছে? তো জাভা যারা পারেন বা সি প্লাস প্লাস যারা পারেন, তাদের জন্য মেনলি ডার্ট শেখা বা যে কোনো ধরনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শেখা খুব একটা কষ্ট হবে না। যারা জাভা স্ক্রিপ্ট পারেন তাদের জন্য কষ্ট হবে না, কারণ জাভা স্ক্রিপ্টটা মেনলি এভাবেই কাজ করে, ঠিক না? যদি জাভা স্ক্রিপ্ট হচ্ছে, হ্যাঁ বলেন। হ্যাঁ সেটা বলে কারণ হচ্ছে আপনি সি প্লাস প্লাস দিয়ে কাজ করলে আপনার ওই যে বললাম যে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট আপনার দরকার। মোটামুটি এখন অবজেক্ট ওরিয়েন্টেড ছাড়া ওই সি দিয়ে আপনি খুব বেশি কিছু করতে পারবেন না। যদি অবজেক্টিভ সি করেন দেন আলাদা ব্যাপার, সি প্রোগ্রামিং যদি করেন দেন সেটা অবজেক্ট ওরিয়েন্টেড না। সো হচ্ছে ওই কন্টেস্ট করার জন্য বা হচ্ছে ওই টাইপের ছোটোখাটো কাজ করার জন্য সি সি বা মাদার অ্যাপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, ঠিক আছে? কিন্তু সি প্লাস প্লাস করলে আপনার একবারে হচ্ছে কি সি এর ধারণাটা চলে আসছে, প্লাস অবজেক্ট ওরিয়েন্টেড ধারণা চলে আসছে। তো সি প্লাস প্লাস যদি সেখানে আপনি ভালোভাবে, দেন অন্য কোনো ল্যাঙ্গুয়েজে মুভ করা তো কঠিন কিছু না, যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি মুভ করতেই পারেন চাইলে, ঠিক আছে? পাইথন তো ইজি জিনিস, পাইথনে সেমিকোলন পর্যন্ত লাগে না, জাভাস্ক্রিপ্টে সেমিকোলন লাগে না অবশ্য। যে যে কোনো প্রোগ্রামিং, যে কোনো সি প্লাস প্লাসে কি করে, সি প্লাস প্লাস যে কন্টেস্ট করে, কন্টেস্ট করে আর হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট করে। কোনটা কোনটা? হ্যাঁ সেটাই তো ডাটা টাইপ তো আপনার জানতেই হবে। না আপনি 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 বুঝাই দেন, আপনি বুঝাই দেন বা না দেন, ডাটা টাইপ তো আপনার জানতেই হবে প্রোগ্রামিং এর জন্য। এখন আপনি জাভা স্ক্রিপ্টে আইসা শুধুমাত্র ভার লিখে দিয়ে ওইটা ডিফাইন করে দিলাম আর ভেরিয়েবল নিলে, এত 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 বুদ্ধিমান ল্যাঙ্গুয়েজ হলে তো আমার নিজের লস, কারণ আমি ডাটা ডাটা টাইপ জানিই না, এরকম অবস্থা। তো আমার জানতে হবে না প্রোগ্রামিং করার জন্য, অবশ্যই জানি, এটাই নিয়ে আসতে হবে। এখন জাভা স্ক্রিপ্টে লাগতেছে না তার মানে আমার শিখতে হবে না এমন না,
জাভাস্ক্রিপ্ট মানে বার লিখে দিলাম, লেট লিখে দিলাম, চলে আসলো। এখন হচ্ছে ওরকম হইলে তো সমস্যা, তখন দেখবেন হঠাৎ করে যদি একজন জিজ্ঞেস করে স্ট্রিং কি, তখন তাকাই থাকবেন স্ট্রিং কি। ওকে। হুম হুম হুম, সেটাই। হ্যাঁ, ওইটা লিখতে হবে। আর সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে সি প্লাস প্লাসের সেমিকোলন। আপনি 1000 লাইন একটা কোড লিখবেন, মনে করেন যে 600 নাম্বার লাইনে গিয়ে আপনি সেমিকোলন দেন নাই, খেয়ালও করেন নাই, রান করবেন, দাম করে দেখবেন জিরো দিতেছে। অবশ্য দেখাই দেবে যে কোন জায়গায় সেমিকোলন দেন নাই, নয়তো আপনার খবর হয়ে যেত যে কোন জায়গায় সেমিকোলন দেই নাই। ঠিক আছে, এটা। আর জাভাস্ক্রিপ্টের সমস্যা হচ্ছে কি, জাভাস্ক্রিপ্ট হচ্ছে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ, তো হচ্ছে ব্রাউজারের জন্য কাজ করে। তো আপনি জাভাস্ক্রিপ্ট কোড লিখবেন, সব চলতেছে, সব ইন্টারাকশন ঠিক মতো চলতেছে, সব অ্যানিমেশন দিচ্ছে, কোনো এক জায়গায় লাইন ভুল করছেন, পুরো জাভাস্ক্রিপ্ট ফাইল মনে করেন আর লোড হবে না, পুরো জাভাস্ক্রিপ্ট বাদ, সব অ্যানিমেশন চলে যাবে। তখন একটু বুঝতে পারবেন যে কোথায় ভুল আছে, তখন এসে ইনস্পেক্ট করে কোনোভাবে একটু দেখতে হবে। ঠিক আছে, মনে করেন আপনি এখানে কাজ করবেন, আপনার কই গেল, ওয়েট করেন। ওকে, সো এই যে ওয়েবসাইটটা আছে, এখানে মনে করেন আমি দিলাম এই যে স্লাইড আছে, এই স্লাইড এখানে জাভাস্ক্রিপ্টে করে আসছে, মনে করেন আমি নিজে করে আসি জাভাস্ক্রিপ্ট দিয়া। করার পরে নিচে আসবেন, আসলে এখানে জাভাস্ক্রিপ্ট আরো কোড আসেন, সব চলতেছে। সো নিচে আসার পরে এইখানে গিয়ে সেই ফর্মে হয়তো কোনো সাবমিশনে গিয়ে জাভাস্ক্রিপ্ট করছেন কোনো জায়গায় ভুল, সো এইখানে ভুল করছেন, মেইনলি হচ্ছে এইখানে ভুল হওয়ার কথা ছিল, কিন্তু ওই ফাইল পুরা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে বলতে ওই ফাইলে কাজ করতেছেন এরকম অবস্থা। সো এই স্লাইডার ট্রাইডার সব বন্ধ হয়ে যাবে, এই হচ্ছে জাভাস্ক্রিপ্টের সমস্যা। ঠিক আছে, এখন ওইটা খুঁজে বের করতে হবে। ওকে, 1 মিনিট। এখন শোনা যাচ্ছে? এখন বুঝলাম না, নেট তো ঠিক আছে, নেট তো বলে ঠিক। কে কে? হুম হুম। হ্যাঁ, এখন হচ্ছে টেকনোলজি মুভ করার জিনিস, টেকনোলজি কোনোদিনও সেম থাকবে না, টেকনোলজির সামনে আগাই যাবে, টেকনোলজি চেঞ্জ হবে, মুভ হবে। আচ্ছা, এখন হচ্ছে আপনার আপনার মেইন এখন কথা হচ্ছে আপনার পারপাসটা কে বেশি সার্ভ করতেছে, আপনার পারপাসটা কে বেশি সার্ভ করতে পারতেছে, সেটা অবজেক্ট ওরিয়েন্টেড নাকি সেটা হচ্ছে ফাংশনাল। এটা আবার দেখেন, যদি দেখেন যে আপনার ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে আছে সে হচ্ছে আপনার পারপাসটা বেশি সার্ভ করতেছে, দেন আপনি ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবশ্যই অ্যাডপ্ট করবেন। ঠিক না, আপনারা তো ওইখানে তো এরকম কিছু মানে বাধ্যবাধকতা নাই যে আপনার এটা ইউজ করতে হবে, এটা ইউজ করা যাবে না, এটা ইউজ করা যাবে না, এরকম তো না। ঠিক না, তো হচ্ছে আপনার যেটা যে বেশি আপনার পারপাস সার্ভ করতে পারতেছে, যে ইজি আপনার জন্য, যে কস্ট কম, তো ওই জিনিসটা আপনি অবশ্যই নেবেন। কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শুধুমাত্র শেখার জন্য বা জানার জন্য সেটা না, এটা বিভিন্ন ধরনের আপনার যদি সফটওয়্যার ফার্ম বা যে কোনো ধরনের, বুঝলাম না কিছু, এটার ব্যবস্থা কেন? হ্যাঁ, এটাই হচ্ছে এখন কথা, আমার নেটের ব্যবস্থা, নেট এখন ঠিক আছে, এখন দেখা যাচ্ছে মানে। হুম, হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই, ভুলে ওইদিকে যাইয়েন না। ওই তো বললাম, মেশিন মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ভাই জীবনেও যাইয়েন না, ভুলেও যাইয়েন না। এখন হচ্ছে আপনি মজা পাইতেই পারেন, কারণ এইটার অসুবিধা কোন জায়গায় বলি আমি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেগুলো আছে মানে রোবটিক্স, সোজা কথা রোবোটিক্স, সোজা কথা আমি যদি রোবোটিক্সের কথা চিন্তা করি, হার্ডওয়্যার রিলেটেড যেসব জিনিসপত্রগুলো, এই প্রথম সমস্যা, সবচেয়ে বড় সমস্যা বাঙালিদের জন্য, সেটা হচ্ছে এইসব জিনিসপত্র অনেক বেশি দাম।
প্রচুর দাম, ছোটো ছোটো জিনিসের অনেক দাম। সো হচ্ছে আপনার নর্মাল একটা জিনিস বানাতে গেলে দেখা গেলো আপনার প্রচুর টাকা ফাঁসি চলে গেছে, যেটা আসলে কোনো কাজেরই না। মানে আপনি যেটা বানাতে চাচ্ছেন, মানে মনে করেন একটা লাইন ফোলার রোবট বানাবেন আপনি, মনে করেন অ্যাজ এক্সাম্পল লাইন ফোলার রোবট, যে হচ্ছে কি একটা কালো দাগ দেওয়ার লাইন থাকবে, সেই লাইন ধরে ধরে সে গাড়িটা চলতে পারবে। সেই একটা গাড়ি বানাতে গেলে আপনার 7-8 হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে, কোনো লাভ আছে? মানে এই গাড়িতে আমি করবো কি আসলে? ঠিক আছে, এটা হচ্ছে অ্যামাজন। বুঝলাম না কিছু, অ্যামাজন কি এটা, কি জিনিস? আমি জানি না স্যার, শিওর জানি না আসলে, এটা নিয়ে কখনো ইয়া করি নাই, জানি না শিওর এখনো। আচ্ছা দেখি একটু ঘাটাঘাটি করি। এখন হচ্ছে ওরা নিজেদের মতো কিছু টেকনোলজি হয়তো বানায় নিছে ওরা, ওটাই এখন হচ্ছে হয়তো ই কমার্স সাইডের জন্য বা যে কোনো ধরনের, দেখো তো অ্যামাজন হচ্ছে মোটামুটি বড় সড়ো লেভেলের, ওয়ার্ল্ড ক্লাস লেভেলের ই কমার্স সাইট, ঠিক না? আলিয়া বা অ্যামাজন এগুলো হচ্ছে হুম 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 হুম, হ্যাঁ হুম হুম। এখন হচ্ছে এভাবে শিওর জানি না আমি আসলে, এটা নিয়ে কোনো ঘাটাঘাটি করি নাই আর জানি এভাবে ইয়ে করি নাই। এখন যাই হোক, অনেক কথা হয়ে গেছে, কাজে ফেরত আসি। বলেন। এইচটিএমএল সিএসএস শেখেন, এইচটিএমএল সিএসএস তো মাস্ট লাগবে। দেন হচ্ছে কি বলে এটা, এইচটিএমএল সিএসএস পরে আপনি তো jQuery দিয়ে মোটামুটি অ্যানিমেশন দিলেন, jQuery দিলেন বা নর্মাল জাভাস্ক্রিপ্ট, কোড জাভাস্ক্রিপ্ট শিখলেন। কোড জাভাস্ক্রিপ্ট না শিখলে হচ্ছে jQuery তে খোঁজ খাইতেই পারেন সামনে কোথাও। তো কোড জাভাস্ক্রিপ্ট শিখে আসেন টুকটাক, মোটামুটি ডম ম্যানেজমেন্ট পরে শিখেন, আগে কোডটা শিখেন, কোড শেখার পরে আপনি সরাসরি ES6 শিখতে পারেন ডমের জন্য। তো আপনার জন্য বেটার হবে, কারণ ES6 এখন হচ্ছে হট টপিক বা হচ্ছে নতুন টেকনোলজি জাভাস্ক্রিপ্টের জন্য, যেটা হচ্ছে ES6 ইউজ করা হয় বিভিন্ন ধরনের ব্রাউজারে, বা হচ্ছে আপডেট ভার্সন জাভাস্ক্রিপ্ট আর কি বলা হয় ECMAScript 6। তো এটা ইউজ করতে পারেন। দেন হচ্ছে আপনি যদি চান সেক্ষেত্রে হচ্ছে মার্ন স্ট্যাক নামে একটা জিনিস আছে। মার্ন বলতে চারটা আলাদা টেকনোলজি, এটা হচ্ছে মঙ্গোডিবি, এক্সপ্রেস জেস হচ্ছে, আর রিয়াক্ট, আর এনে হচ্ছে নোড জেস। তো এটা হচ্ছে যদি আপনি শিখতে পারেন, মোটামুটি আপনার HTML ধারণা তো আছে এখানে, তো ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের জন্য আপনি ফুল রেডি। সো কথা হচ্ছে মার্ন স্ট্যাক আপনি বললেই তো শিখতে পারবেন এবার মধ্যে, মার্ন স্ট্যাক আপনার মোটামুটি টাইম দিতে হবে 2-3 বছর, ঠিক আছে? তার মধ্যে আপনি ওইদিকে টুকটাক যেন কাজ চালানোর মতো হয়ে যায়, সেজন্য হচ্ছে HTML জাভাস্ক্রিপ্ট jQuery এগুলো শিখলে আপনার টুকটাক চলতে থাকলে, আর সাথে এটা শিখতে থাকলেন। আমার মনে হয় না মার্ন স্ট্যাক শেখার পর আর কিছু লাগে। তো এরপর যদি আপনি চান যে যদি পাইথন শিখতে চান, পাইথন দিয়ে ওয়েব করা যায় আসলে, পাইথন শিখতে পারেন। দেন ওদিকে ASP.NET আছে, মাইক্রোসফটের টেকনোলজি, সো আপনি চাইলে ওটাও শিখতে পারেন। শেখা কোনো শেষ নাই, শেখা কোনো শেষ নাই। হ্যাঁ, বুঝি নাই। ও, ওয়ার্ডপ্রেস তো হচ্ছে সিএমএস, ওয়ার্ডপ্রেস তো হচ্ছে সরাসরি সিএমএস। আপনি জাস্ট পিএইচপির এত প্রোগ্রামিং এর আইডিয়াই দরকার হবে না। আপনি যদি থিম কাস্টমাইজেশন করবো না, থিম কাস্টমাইজেশন দরকার নেই। আমি শুধুমাত্র এমনি, হ্যাঁ ওই তো থিম থিম, হ্যাঁ ডেভেলপমেন্ট আমি করবো না, দরকার নাই তো আমার। পিএইচপি আমি মোটামুটি জানা থাকলেই হইলো, তো পিএইচপির কোর বেসিক বেসিক নলেজটুকু, প্লাস হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট যেটা আছে, ডাটাবেস ম্যানেজমেন্ট আমার দরকার নেই। আমি শুধুমাত্র টেবিল ক্রিয়েট করলে পারলেই হইলো, আর তো কোনো কাজ নেই আমার। কোথায় কি থাকে সেটা জানা থাকলে, ওর টুকটাক একটু ঘাটাঘাটি করলে মোটামুটি। হ্যাঁ বলেন। এখন ওয়েবসাইটের থেকে নিলে হচ্ছে এক্সটেনশন আছে কিছু, কালার জিলা নাম আছে দেখেন। হুম, যেই ব্রাউজার দিবেন সেই ব্রাউজারে কাজ করবে। এখন কালার জিলা কোনো আলাদা অ্যাপ আছে কিনা আমি শিওর জানি না, দেখি তো।
হ্যাঁ যাবে না কেন, অবশ্যই যাবে। এই যে এইচডি থেকে কালার, হ্যাঁ কালার জিলা তো এক্সটেনশন মেইনলি, আমার এই যে কালার জিলা তো এক্সটেনশন। আচ্ছা কালার জিলা, গ্রেডিয়েন্ট, কালার পিকার, ক্রোম, এটা ব্রাউজার এক্সটেনশন। এটা হচ্ছে শুধুমাত্র এক্সটেনশনটা ইনস্টল করলে, এক্সটেনশন ইউজ করে সেখান থেকে আপনি পিকার পাবেন, পিকার দিয়ে কালার নিয়ে যেতে পারবেন। আর আরেকটা ওয়ে আছে যেটা হচ্ছে এইচটিএমএল কালার পিকার, কিন্তু সেটা হচ্ছে পিক করতে পারবেন না। ওকে, পিক্সিটা মেবি এটা হচ্ছে ইয়া কি বলে এটা, টেম্পোরারি ভার্সন বা আছে এটা। এটা তো ইনস্টলেশন ভার্সন না মেইনলি, ঠিক না? এমনি ক্লিক করলে ওপেন হয়ে যায় এরকম অবস্থা। তো শর্টকাট বানায় রাখেন। ওকে, তো এইচডি থেকে কালার নেবেন কেমন, কে যেন প্রশ্ন করলেন। তো এইচডি থেকে কালার নেবেন হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করবেন, বা হচ্ছে যে কোনো কিছু সিলেক্ট করবেন, একটা ইফেক্ট বা হচ্ছে টেক্সট যেটা আছে, দেন নিচে আসেন, এই যে এখানে ফিল কত আছে, এখন ইমেজ তো কালার নেওয়ার কিছু নাই। তো এবার পিক করে মেবি আমি নিতে পারবো না এইচডি থেকে, কিন্তু এখানে অপশন নাই, প্রোটোটাইপ শেয়ার ওভাবে নেওয়া যাবে না, পিক করে নেওয়া যাবে না কালার, কিন্তু হচ্ছে কোনো একটা এলিমেন্টের কালার আচ্ছা নেওয়া যাবে তো, এই যে যাচ্ছে তো, এই যে কোনটা ফিল হয়ে গেল কোন কোড, ও ফিলের মধ্যে এই যে দেখেন এখানে আমি এই কালারটা নিলাম, এইখানেটা কি নিলাম, ফিল হয়ে গেছে। এখন এখানে ক্লিক করবেন, এই এই যে কোড চলে আসছে, কিন্তু কথা হচ্ছে এখানে ফিল হয়ে গেছে টোটালটা। ওটা হোক, সমস্যা নেই, ওটা কন্ট্রোল ছেড়ে দিলে আন্ডু হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে অনেক কথা হয়ে গেছে, ওই পিক্সি সমস্যার সমাধান হয়েছে এদিকে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা 11টা বাজে গেছে, 11টা ব্রেক নিয়ে আসেন, এবার ব্রেক পরে শুরু করে দিলে। আপনাদের তো 1 ঘন্টা কাজ দিলে আপনারা করেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার এই এক্সডি ফাইলটাই দেয়, এক্সডি ফাইলটার প্রথম হোম পেজটা করতে পারবেন না, স্লাইডার আছে হচ্ছে, এটা ইজি, এটা করতে পারবেন। তাহলে এক্সডি ফাইলটা দিয়ে দিতেছি আমি, এক্সডি ফাইলটা দিয়ে দিতেছি, ব্রেকের মধ্যেই শুরু করে দেন। যেহেতু আপনাদের সবার এক্সডি আছে, ক্লাসরুম কই, ওকে ক্লাসরুম, এত ট্যাব খুলে ফেলছি। এতদিন প্রশ্ন ছিল হচ্ছে পিএইচডি ফাইল এইচডি তে ওপেন করবো কেমনে, এখন হচ্ছে এক্সডি ফাইল পিএইচডি তে ওপেন করবো কেমনে, মানে কি সমস্যা কি রে বলেন আমার আগে। এক্সডি নাই আপনার? এখন কথা হচ্ছে যদি এইচডি ফটোশপ ওপেন করা যায় কিনা আমি জানি না, দেখে নেই দাঁড়ান। মনে হয় না যাবে, কারণ এতগুলো লেয়ার, দেখি অবস্থা, গেলে ভালো, না গেলে আরো ভালো। এতদিন আপনাদের সমস্যা ছিল ভাই পিএইচডি ওপেন হয় না, এক্সডি দিয়ে করবো কেমনে। এখন যদি এক্সডি তে আসছি, এখন হচ্ছে ভাই পিএইচডি ওপেন করবো কেমনে। ওয়েট করেন দাঁড়ান, আর আমি ফাইল আপলোড দিতেছি। কি ব্যাপার, কে কাজ করে না, কিবোর্ড গেছে নাকি? ও, সব একসাথে কাজ করছে না। could not complete its request because it's not the right kind of document, তার মানে হচ্ছে এইচডি পিএইচডি দিয়ে ওপেন করা যাবে না, বুঝছেন? এইচডি এইচডি দিয়ে ওপেন করতে হবে। হুম
এইচডির কাজই তো এটা, এইচডির কাজই তো হচ্ছে আপনার ইউআই ইউএক্স ডিজাইন করা। ফটোশপ তো আর ইউআই ইউএক্স ডিজাইন করার জন্য না, ফটোশপ দিয়ে আমরা হুদাই করি, ফটোশপ তো মেনলি ফটো ইউজ করার জন্য। সাইন ফটোশপ টাইম, টাইম দিলাম না, টাইম করে দিলাম। দেখেন ক্লাসরুমে চেক করেন। হ্যাঁ হ্যাঁ, ব্রেকে পরে শুরু করেন, এখনও করতে পারেন শুরু, সমস্যা নাই। সে ব্রেক নিয়ে আসেন, 1 ঘন্টা যতটুকু করা যায়। হ্যাঁ এটা প্র্যাকটিস। হ্যাঁ আপনার আপনার টাইম 1 ঘন্টা, কারণ আপনি 1 ঘন্টা এটা শেষ করতে পারবেন না আমি জানি, ঠিক আছে? তো যতটুকু করা যায় আর কি। তো আচ্ছা, এখানে কিছু কমপ্লেক্স জিনিসপত্র আছে, এগুলো যদি সমস্যা হয় এই যে পজিশন দিয়ে করা লাগবে, তো এটা টোটালি একটা ইমেজ হিসেবে নিয়ে নেন, ঝামেলা কমানোর জন্য, ঠিক আছে? টোটালি একটা ইমেজ নিলে ইজি হয়ে যাবে। এখানে ডাবল ইমেজ আছে যদি, হ্যাঁ এই যে শোনেন নাই, বলছি এখানে ডাবল ইমেজ আছে, এই যে ও মা সব হয়ে যাচ্ছে। এই যে 2টা ইমেজ আছে এখানে, দেখছেন? একটার উপর একটা। দত্তরি, হ্যাঁ পজিশন দিয়ে করা যাবে, হ্যাঁ করা যাবে। যদি বলছি এখানে যদি আপনার টাইম কনজিউমিং মনে হয় যে বেশি টাইম যাবে বা এই টাইপ কিছু, তাহলে হচ্ছে এভাবে সিঙ্গেল নিতে পারেন। এখানে গ্রুপ করা আছে 2টা ইমেজ, একবারে নেওয়া যাবে, এভাবে নিলে একটা ইমেজ হিসেবে নেওয়া যাবে। আর যদি আরও চান তাহলে ক্লিক করতে থাকেন বা হচ্ছে ধরে আনগ্রুপ করতে পারেন কন্ট্রোল জি দিয়া, তো এটা নিলে একটা ইমেজ আসছে, ঠিক আছে? এখন আপনাদের সুবিধা হয়। হ্যাঁ এই যে আমি 2টা ইমেজ একসাথে নাড়া দিয়েছি, মানে এখন গ্রুপ করা আছে। আর আনগ্রুপ করতে চাইলে ক্লিক করতেই থাকেন, 4-5টা ক্লিক করলে আনগ্রুপ হয়ে যাবে, গোনা লাগবে না একবার। এই যে ইমেজ একটা নড়তেছে। হ্যাঁ হ্যাঁ যাবে তো, অবশ্যই যাবে, কেন যাবে না? এই যে আমি একসাথে, এই যে একসাথে নিতেছি, এই যে একসাথে নড়তেছে, তার মানে এটা গ্রুপ অবস্থা আছে। এখন আমি এক্সপোর্ট করলে এটা একসাথেই আসবে, এভাবেই আসবে। হ্যাঁ দেন, সমস্যা নেই তো। কিন্তু একসাথে দিলে মোবাইল ভার্সনে গিয়ে গ্যাঞ্জাম করবে। মোবাইল ভার্সনে মেইনলি এটা ছিল কেমন, আমি আসলে লাইভ সাইটটা আপনার দেখাই একবার, তাইলে বুঝবেন। ওকে, এই হচ্ছে লাইভ সাইটটা, ঠিক আছে? যদি ব্যানার চেঞ্জ হয়ে গেছে, আচ্ছা এই হচ্ছে এটা, ওটা এগুলো এগুলো যে কুড়ি দিয়ে করা, এগুলো আপনারা তো বাদ দেন, এগুলো বুটস্ট্র্যাপ দিয়ে করেন, ঠিক আছে? এই যে কি ঘুরে আসছে স্লো আসছে, এটা যে কুড়ি দিয়ে করা, এটা আপনারা তো বাদ দেন, ওই বুটস্ট্র্যাপ এটা করেন। দেন এখানে আছে যেমন ছিল এই যে ইমেজগুলো এখানে আছে, দেন এখানে স্লাইডার এটা যে কুড়ি স্লাইডার, আপনারা ওই ক্যারোজেলি করতে পারবেন। দেন এখানে আছে হোভার ইফেক্ট, না এই যে হোভার করলে এরকম আসতেছে, ঠিক আছে? তো এটা করতে পারবেন এই যে, আর নিচে ম্যাপ ট্যাব আছে। তো এগুলো সব এই যে সব জাভাস্ক্রিপ্ট দিয়ে করা আছে, এই যে এগুলা, ঠিক আছে? তো হচ্ছে এখন মোবাইল ভার্সনে যদি যাই আমি, রেসপন্সিভ গ্যালাক্সি S5, এত ছোট মোবাইল। ওকে, তো হচ্ছে কি আমার এখানে যদি আসেন, দেন এখানে এগুলো যে কুড়ি করা, তো এটা বাদ দেন আপাতত। আমার মেইন টার্গেট ছিল ধত্রী। ওকে, মেইন আমার অবস্থা ছিল এই যে এই ইমেজটা, ঠিক না? এখানে 2টা ইমেজ ছিল, একটা হাইড হয়ে গেছে আর একটা এখানে আছে, দেখছেন? আর এর চেয়ে বড় ভার্সন যদি হয়, দেন হচ্ছে এই এই হ্যাঁ হ্যাঁ, এটা দেখেন এই ইমেজটা এখানে খেয়াল করেন। এখানে হচ্ছে আমি যখন ছোটো করতেছি, তখন 992 আসার পরে হচ্ছে এই যে নিচে নেমে আসছে, হালকা নিচে নামতেছে, ঠিক আছে? এই যে 768 আসার পরে হচ্ছে এখানে গেছে, যদি কাইটে গেছে এখানে সাইড দিয়ে, কারো সমস্যা নেই। কিন্তু হচ্ছে এই নিচে এসে একটা হয়ে গেছে। এখন এত ইয়ে না লাগবে না, আপনারা 2টা একবার করে দেন যদি ঝামেলা মনে হয়। আর 11টা বাজে, 11টা 20-এর মধ্যে আসেন।